আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকের জন্য কষ্টের কারণ হয়ে যাচ্ছে আজকে ক্লাসটা। ঈদের পারপাস হয়তো ডিউটি অথবা ছুটিতে যাচ্ছেন বা আছেন। আমি বিরক্তির কারণ আপনাদের, তাই না? অনেক ক্ষেত্রে বিরক্তির কারণ হচ্ছি। আচ্ছা, অসুবিধা নাই ইনশাল্লাহ। এই কষ্টগুলো একদিন সফলতা আসবে, সফলতা নিয়ে আসবে। আমাদের আলোচনা খুব বেশি লম্বা করবো না, আজকে শর্ট টাইমে শেষ করবো ক্লাস। আলোচনা ছিল আমাদের গত ক্লাসে 32, 33, 34 ধারা পর্যন্ত। হ্যাঁ, যদি স্বীকারোক্তির জায়গাটা ভালো করে বুঝে থাকেন এবং আপনার 32, 33-এর এই জায়গাগুলো বুঝে থাকেন, তাহলে মনে করবেন যে সাক্ষ্য পদোন্নতি লিখিত পরীক্ষার প্রশ্নের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনার দখলে চলে আসছে। হ্যাঁ, লিখিত পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ আপনার দখলে চলে আসছে। তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক 24 ধারা কেন? ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতির মাধ্যমে নেওয়া হয়েছে, এটা ম্যাজিস্ট্রেট ধারণা করছে, অথবা ম্যাজিস্ট্রেট মনে করছে যে স্বীকারোক্তি দিছে, স্বীকারোক্তির মাধ্যমে তার কোনো সুবিধা আছে অথবা কোনো অসুবিধা কি করছে, এড়ায় চলতেছে, এড়ায় যাবে। কোনো তার সুবিধা গ্রহণ করবে অথবা তার অসুবিধা কি করবে, দূর করবে, এরকম স্বীকারোক্তি দিচ্ছে, তাহলে অপ্রাসঙ্গিক। আর এরকম ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি যদি সম্পূর্ণরূপে অপসারিত হয়ে যায়, তাহলে সেই স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের কত ধারা? 28 ধারা। সাক্ষ্য আইনের 28 ধারা। আচ্ছা, পুলিশের কাছে স্বীকারোক্তি দেওয়া যাবে? দেওয়া যাবে না 25 ধারা। দিলেও তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না 25। কিন্তু এটাও ব্যবহার করা যাবে যদি এটার উপর ভিত্তি করে কি করা যায়। হ্যাঁ, এটার উপর ভিত্তি করে কোনো কিছু উদ্ঘাটন করা যায়, তাহলে উদ্ঘাটিত অংশটুকু প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 27 ধারা। অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি পুলিশের কাছে আছে, ম্যাজিস্ট্রেট নাই, প্রাসঙ্গিকতা নাই। পুলিশের কাছে ম্যাজিস্ট্রেট আছে, তাহলে এই স্বীকারোক্তির কি আছে? প্রাসঙ্গিকতা আছে। ধারা হলো সাক্ষ্য আইনের 26 ধারা। স্বীকারোক্তি যদি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়, তবে শুধুমাত্র কি কারণে অপ্রাসঙ্গিক হবে না? হ্যাঁ, তাহলে প্রাসঙ্গিক স্বীকারোক্তি কোন কোন জটিলতা বা অসুবিধার কারণে অপ্রাসঙ্গিক হয় না, প্রশ্ন করে ফেললো। তাহলে কত দ্বারা? 29 দ্বারা। কি দ্বারা? 29 দ্বারা। তাহলে প্রতারণার মাধ্যমে স্বীকারোক্তি নিলে প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক। গোপনীয়তার প্রতিশ্রুতির মাধ্যমে নিলেও প্রাসঙ্গিক। মাতাল ব্যক্তির নিকট থেকে নিলেও প্রাসঙ্গিক। যে স্বীকারোক্তি সে দিতে দিতে চাচ্ছে না, এটা কৌশলে তার কাছ থেকে নিলে সেটাও প্রাসঙ্গিক। আর তাকে পূর্বে সতর্ক না করে নেওয়া হলেও সেটা কি? প্রাসঙ্গিক। দ্বারা কত সাক্ষ্য আইনের? 29 দ্বারা। 30 দ্বারা যৌথ বিচার। প্রমাণিত স্বীকারোক্তি হইতে হবে। যৌথ বিচারের ক্ষেত্রে যদি একজন আরেকজনকে জড়ায় দেয়, যদি যৌথভাবে বিচার হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে? প্রাসঙ্গিক হবে। দ্বারা হলো সাক্ষ্য আইনের 30 দ্বারা। না হলে হবে না। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে 31 দ্বারা। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি মৃত, নিখোঁজ, সাক্ষ্যদানের অযোগ্য অথবা বিদেশে অবস্থানরত, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে নিম্নলিখিত ক্ষেত্রে তাদের বিবৃতি নিজেরাই প্রাসঙ্গিক। দ্বারা কত? 32 দ্বারা। কয়টা কারণে? 4টা কারণে: মৃত, নিখোঁজ, সাক্ষ্যদানের অযোগ্য, বিদেশে অবস্থানরত। 4টা কারণে। কয়ভাবে, কয়টা ক্ষেত্রে? 8টা ক্ষেত্রে। প্রথমে হলো কোনো ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উঠলে মৃত্যুর জন্য কে বা কোন ঘটনা দায়ী এই সম্পর্কে নিজেই যদি কোনো কি করে, মৃত্যুর পূর্বে সে বলে যায়, যে সময় বলে যাচ্ছে তখন তার মৃত্যুর সম্ভাবনা, আশঙ্কা থাকুক অথবা না থাকুক, মৃত্যুর পরে তার এই বিবৃতি মৃত্যুকালীন বিবৃতি হিসেবে কি হবে? প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইনের মৃত্যুর পরে 32-1 দ্বারা। প্রবিধানের 266। 32-2 কি কারণে? আপনি যে একটা কিছু লিখে গেলেন পেশাগত কারণে বা আপনার স্বাভাবিক কাজকর্মের অংশ হিসেবে, এটা আপনার এই লেখাটা আপনার মৃত্যুর পরে, শুধু কি মৃত্যুর পরে, নাকি আরো কারণ হতে পারে? হারায় যাওয়ার পরে, বিদেশে যাওয়ার ফলে, অথবা সাক্ষ্যদানের অযোগ্য হওয়ার ফলেও কি হবে? প্রাসঙ্গিক হবে। তাহলে 32-1 প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত কয়টা? একটা, শুধুমাত্র কি? মারা যাইতে হবে। আর 32-4 কয়টা? 32-2 থেকে 8 পর্যন্ত কয়টা কারণে? 4টা কারণে। মারাও যাইতে পারে,
হারাও যাইতে পারে, বিদেশেও চলে যাইতে পারে, সাক্ষ্যদানের অযোগ্য হতে পারে। এই ক্ষেত্রগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে। তিনি হলো এমন বিবৃতি দিচ্ছেন, আপনি তুষার সরকার, আপনি বলতেছেন যে এই সম্পত্তির ভিতরে ইকবালের হক আছে, তার অধিকার আছে। তাহলে এই বিবৃতি দিয়ে আপনি মারা গেলেন, হারায় গেলেন, বিদেশে চলে গেলেন, সাক্ষ্যদানের অযোগ্য হয়ে গেলেন। এখন পরবর্তীতে আপনি তো নাই। এখন ইকবালের সন্তানটা বলতেছে যে এই তুষার চাচ্চু সম্পত্তির ভিতরে আমার বাবারও কি আছে, হক আছে। তাহলে তুষার কি এই কথা স্বীকার করে গেছিল না? স্বীকার করে গেছিল কিন্তু। তাহলে তুষারের এই বিবৃতি সে না থাকলেও তার অনুপস্থিতিতে কি হবে, ইকবালের অধিকার এখানে থাকবে, বা এই বিবৃতিটা কি হবে, তার বিরুদ্ধেই প্রাসঙ্গিক হবে। সর্বসাধারণ অধিকার প্রথার অস্তিত্বের বিষয় হলে 4, রক্তের বৈবাহিক এবং দত্তক সম্পর্ক সম্পর্কে বিবৃতি হলে 5, মৃত ব্যক্তিদের মধ্যে রক্তের বৈবাহিক দত্তক সম্পর্কে হলো 6, কোনো উইলে বা দলিলে লিপিবদ্ধ করা আছে যেটা অধিকার ও প্রথা সম্পর্কে, ওই যে 13 কতে যেটা অধিকারের অস্তিত্ব, তখন মৃত ব্যক্তিদের বিবৃতি প্রাসঙ্গিক হবে 32-এর সাথে। কতিপয় বা অনেকগুলো ব্যক্তি কর্তৃক বিবৃতি দিছে যেটা বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক মনোভাব প্রকাশ করে, তাহলে সেই ক্ষেত্রে বিবৃতি প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 32-এর 8-এ। যদি মনে করেন 3 থেকে 8 পর্যন্ত নিতে না পারেন, এই আস্তে আস্তে আমার কাছ থেকে শুনতে শুনতে আপনাদের এগুলো দখলে চলে আসবে ইনশাল্লাহ। কোন 33 দ্বারা সাক্ষ্যে দেওয়া বিবৃতির সত্যতা, কি দেওয়া, কোন সাক্ষ্যে দেওয়া বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণ করার জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। তাহলে আপনি কাইয়ুম নামক ব্যক্তি একবার সাক্ষ্য দিয়ে গেছেন, দিছেন না একবার? সাক্ষ্য আপনি একবার দিয়ে দিছেন, কিন্তু কিন্তু এরপরে আপনি নাই, মারা গেছেন, হারায় গেছেন, বিদেশে চলে গেছেন, সাক্ষ্যদানের কি হয়ে গেলেন, অযোগ্য হয়ে গেলেন। তাহলে আপনার বিবৃতি প্রাসঙ্গিক, কোনটা প্রাসঙ্গিক? পূর্বে যে বিবৃতিটা দিয়ে গেছিলেন না, পরে কি প্রাসঙ্গিক? শর্ত কি? 3টা। আপনার পরবর্তী মামলাগুলা কি এই পক্ষ বা তাদের প্রতিনিধিদের মধ্যে হইতে হবে। পূর্বে কায়ুম নামক ব্যক্তিকে জেরা করা হয়েছিল কিনা এই বিষয়টা নিশ্চিত হইতে হবে। পূর্বে যেটা বিচার্য প্রশ্ন ছিল, পরবর্তীতে বিচার্য প্রশ্ন এটাই হইতে হবে। ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কোনো হিসাবের খাতায় লিপিবদ্ধ কোনো বিষয় আদালতের অনুসন্ধানের প্রয়োজনে কি হবে, গ্রহণযোগ্য হবে। আদালতের অনুসন্ধানের প্রয়োজনে তবে তবে এটার উপর ভিত্তি করে কারো উপর চূড়ান্ত দায় কি করা যায় না, আরোপ করা যায় না। সাক্ষ্য আইনের 74 দ্বারা হলো সরকারি দলিলের সংজ্ঞা। বোঝার চেষ্টা করেন, সাক্ষ্য আইনের সরকারি দলিলের সংজ্ঞা কত দ্বারা? 74 দ্বারা। আমরা কিন্তু একসাথে লিখে ফেলি যে সরকারি দলিল আদালতে প্রাসঙ্গিক 35 এবং 74 দ্বারা। একসাথে লিখি, লিখি না? একসাথে কিন্তু লিখি মুর্শেদ ভাই, যে সরকারি দলিল প্রাসঙ্গিক 35 দ্বারা এবং 74 দ্বারা একসাথে কিন্তু লিখে ফেলি আমরা। এখন যদি বলে যে প্রাসঙ্গিকতার ধারা কোনটা, 35 না 74, তাহলে আপনি কোনটা বলবেন? প্রাসঙ্গিকতার ধারা কোনটা? প্রাসঙ্গিকতার ধারা হলো 35, আর সংজ্ঞার ধারা হলো কত? 74। 74 দ্বারা যেটা সরকারি দলিল, এটা সাক্ষ্যের 35 দ্বারাই গিয়ে কি প্রাসঙ্গিক। তাহলে সরকারি দলিল কাকে বলে, পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল কাকে বলে? সাক্ষ্যের 74 দ্বারা সরকারি দলিল, 74 দ্বারাই উল্লেখিত দলিল ব্যতীত অবশিষ্ট সকল দলিলকে সাক্ষ্যের 75 দ্বারাই বলা হয় কি দলিল? ব্যক্তিগত দলিল বা বেসরকারি দলিল। কি দলিল? বেসরকারি দলিল। তাহলে 74 দ্বারার যে সংজ্ঞা আছে এটা ওইভাবে যদি এখন মুখস্থ না করেন তাও চলবে। 74-এর 1-এর ক, খ, গ, 74-এর 2, কোন সার্বভৌম কর্তৃপক্ষের, কোন প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের, 74-এর 1, 2 আর কি, কোন সার্বভৌম কর্তৃপক্ষের, কোন প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের, বাংলাদেশ অথবা কমনওয়েলথে নিযুক্ত কোন আইন, শাসন বা বিচার বিভাগীয় অফিসারের কোনো লিপিবদ্ধ কার্য অথবা বিবরণী, এগুলো হলো সরকারি দলিল। আর 74-এর 2 হলো বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত কোনো ব্যক্তিগত দলিলের বিবরণকে কি বলা হয়, সরকারি দলিল বলা হয়। 74-এর 2-এ কিন্তু একটা প্রশ্ন হইতে পারে, ভালো প্রশ্ন, যে ব্যক্তিগত দলিল বেসরকারি দলিল কখন সরকারি দলিল হিসেবে গণ্য হবে? উত্তর হলো যে দলিলটা বেসরকারি, ব্যক্তিগত, যদি এটা সরকারিভাবে রক্ষিত হয় তাহলে এই দলিলটা কি দলিল, সরকারি দলিল। যেমন ধরেন আপনার কাছে এটা একটা রেজিস্ট্রি দলিল, কি করছেন, এই সম্পত্তিটা আপনি সুজনের কাছ থেকে ক্রয় করলেন, তাহলে একটা রেজিস্ট্রি দলিল হবে না? যেটা রেস্টুরি বলেন আঞ্চলিক ভাষায় অনেকে, রেজিস্ট্রি দলিল হবে। তাহলে এটা আপনার কাছে দলিলটা থাকবে না? আপনার কাছে একটা আছে। ঠিক এই দলিলটা কি সরকারের কাছে আছে কিনা, রেজিস্ট্রি অফিসে আছে কিনা, ভূমি অফিসে আছে কিনা? আছে না এটা?
তাহলে আপনার কাছে যদিও বা এটা দলিল আপনার কাছে ব্যক্তিগত, কিন্তু সরকার যে সংরক্ষণ করতেছে, তাহলে আপনার ব্যক্তিগত দলিল সরকার সংরক্ষণ করার জন্য এটাও কি দলিল? ওইটা কিন্তু ওনাদের কাছে এটা সরকারি দলিল হিসেবে কি হবে? গণ্য হবে। এটা হচ্ছে 74-এর দুই, অর্থাৎ কোন বেসরকারি ব্যক্তিগত দলিল যদি সরকারি ভাবে রক্ষিত হয় সেটাও সরকারি দলিল। 74-এর 2। 74-এর এক কি কোন সার্বভৌম কর্তৃপক্ষের, তাহলে বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র না? বাংলাদেশের যে দলিলগুলো আছে এগুলা কোন প্রতিষ্ঠানের, কোন ট্রাইব্যুনালের, যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল হইতে পারে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হইতে পারে, তারপর হইতে পারে আপনার সাইবার ট্রাইব্যুনাল হইতে পারে না, বিভিন্ন ট্রাইব্যুনালের এই দলিলগুলো হইতে পারে। বাংলাদেশের বা কমনওয়েলথের অথবা বিদেশি আইন প্রণয়নকারী বিচার বিভাগীয় শাসন বিভাগীয় অফিসারের কার্যবাহের বিবরণী, এই সবগুলাই কি দলিল? সরকারি দলিল। তাহলে আমরা যদি এটাকে খুব বেশি বড় না করতে চাই, তাহলে বাংলাদেশে যে সমস্ত দলিলগুলা আইনানুগ প্রক্রিয়া বা আইনানুগ ভাবে বা সরকারিভাবে লিপিবদ্ধ করা হয় এবং সরকারিভাবেই সংরক্ষণ করা হয়, সেই সমস্ত দলিলকেও সরকারি দলিল বলা হয়। আমরা এক সময় পড়তাম সরকারি কর্মচারী কর্তব্য সম্পাদনকালে যাই লেখেন তাকে সরকারি দলিল বলা হয়। যারা পুরাতন ছাত্র তারা বুঝতে পারবেন এই কথাগুলা। আগে পড়ার এরকম ছিল যে সরকারি কর্মচারী কর্তব্য প্রসঙ্গে যাই লেখে তাই সরকারি দলিল। তাহলে আপনি তো সরকারি কর্মচারী কর্তব্য প্রসঙ্গে অনেক কিছুই লিখেন, সবগুলাই কিন্তু সরকারি দলিল হবে না। এখন অফিসে বসে আপনি আইন লিখতেছেন, লেখেন না সুযোগ পেলেই, কর্তব্য সময় তো লিখতেছেন, বা আরো অনেক কিছু লেখেন, সবগুলাই হবে না। তাহলে যদি মূল বইয়ের ভাষায় পড়তে চান, তাহলে সার্বভৌম কর্তৃপক্ষের কোন প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের বাংলাদেশ বা কমনওয়েলথে নিযুক্ত আইন প্রণয়নকারী শাসন বিভাগীয় বিচার বিভাগীয় কার্য যে লিপিবদ্ধ বিবরণগুলা, এগুলা সরকারি দলিল। 74-এর 2 বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত কোন ব্যক্তিগত দলিলের বিবরণকে কি বলা হয়? সরকারি দলিল বলা হয়। এটা হলো বইয়ের ভাষা। যদি নিজের মতো করে বলি, যে সমস্ত দলিলগুলা আইনানুগভাবে বা সরকারিভাবে লিপিবদ্ধ করা হয় এবং সংরক্ষণ করা হয়, সেই সকল দলিলকে বলা হয় সরকারি দলিল। সাক্ষ্য আইনের কত দ্বারা? 74 দ্বারা। এজাহার একটা কি কর্তব্য সম্পাদন করে লিখতেছেন না, সংরক্ষণ করা হয় না, সরকারি দলিল। জেনারেল ডায়েরি সরকারি দলিল, কেস ডায়েরি সরকারি দলিল। দলিল কিনা কর্তব্য সম্পাদন জন্য লিখতেছেন এগুলা। বিসিএনবি সরকারি দলিল। তাহলে সাক্ষ্য 74 দ্বারা হলো সরকারি দলিলের সংজ্ঞা। আর এই দলিল প্রাসঙ্গিক কত দ্বারাই? সাক্ষ্য 35 দ্বারাই। তাহলে সাক্ষ্য 35 দ্বারা সরকারি দলিল কেন প্রাসঙ্গিক? এটা কর্তব্য সম্পাদনকালে সরকারি কর্মচারী কর্তৃক, বোঝার চেষ্টা করেন, কর্তব্য পালনকালে সরকারি কর্মচারী কর্তৃক লিপিবদ্ধ হইতে হবে, কোনো সরকারি অফিসে কোনো নথিতে বা রেজিস্টারে লিপিবদ্ধ হইতে হবে, এবং এটা বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হইতে হবে। তখন এই সরকারি দলিল কি হবে? প্রাসঙ্গিক হবে সাক্ষ্য 35 দ্বারা। তাহলে আপনি কি এজাহার কর্তব্য সম্পাদনকালে লিখতেছেন না? লিখতেছেন। আচ্ছা, বোঝার চেষ্টা করেন। তাহলে প্রথম কথা। দ্বিতীয়ত, নির্দিষ্ট একটা রেজিস্টারে লিখতেছেন না, বিপি ফরম 27, বাংলাদেশ ফরম কত? 53-56। তাহলে নির্দিষ্ট রেজিস্টারে নথিতে বা খাতায় লিখতে হবে। তারপরে কি আপনি এজাহারে যা লিখতেছেন এটা কি বিচার্য বিষয় না? ডাকাতির ঘটনার এজাহার, দর্শনের ঘটনার এজাহার, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এজাহারটাও প্রাসঙ্গিক হবে। অনলাইন জিডিও প্রাসঙ্গিক হবে, বিসিএনবিও প্রাসঙ্গিক হবে। তাহলে সরকারি দলিল প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত হলো সরকারি কর্ম সম্পাদনকালে লিখতে হবে, সরকারি কোন রেজিস্টারে খাতায় বা নথিতে লিখতে হবে, এবং বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হইতে হবে। তখন সাক্ষ্য 35 দ্বারাই গিয়া এই সরকারি দলিল কি হবে? প্রাসঙ্গিক হবে। বুঝছেন বিষয়টা? প্রাসঙ্গিক হবে। তাহলে কর্তব্য সম্পাদনকালে নির্দিষ্ট কোনো নথিতে রেজিস্টারে এবং এটা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যদি হয়, তাহলে সাক্ষ্য 35 দ্বারাই সরকারি দলিল কি হয়? প্রাসঙ্গিক হয়। তাহলে এখন যদি আপনাকে বলে যে সরকারি দলিল প্রাসঙ্গিক কত দ্বারা, আপনি কি 35-74 বলবেন নাকি শুধু 35 বলবেন? ধরেন এমসিকিউ প্রশ্ন আসছে যে সাক্ষ্য কোন দ্বারাই সরকারি দলিল প্রাসঙ্গিক? 35 ক, কতে বলবে 74 দ্বারা, গতে দেওয়া থাকবে দুইটাই সঠিক, গতে দেওয়া থাকবে একটাও সঠিক নয়। আপনার কি মনে হয় না অনেকেই লিখে ফেলবে দুইটাই সঠিক? মনে হয় কি না? অনেকেই কিন্তু লিখে ফেলবে দুইটাই সঠিক। কমন পড়ছে প্রশ্ন। আসলে কি দুইটাই প্রাসঙ্গিকতার দ্বারা? না, একটা হলো সংজ্ঞার দ্বারা আর একটা হলো প্রাসঙ্গিকতার দ্বারা। সাক্ষ্য 36 দ্বারা মানচিত্র বা পরিকল্পনায় প্রকাশিত কোনো চার্ট বা নকশা
এগুলো প্রাসঙ্গিক হয়। এখন 35 ধারার সাথে কিন্তু আরো কথা যুক্ত করতে হবে। কি? কোনো সরকারি দলিলে, সরকারি রেজিস্টারে অথবা ডিজিটাল রেকর্ডে সাক্ষ্য আইনে 34, 35, 36 তিনটা ধারার সাথে এই নতুন সংশোধনী আছে। আলাদা কোনো নতুন ধারা না। এটার ক্ষেত্রে কি লিখবেন? কোনো ডিজিটাল রেকর্ডে। যে 34 ধারা যেমন হিসাবের খাতায় সাথে ডিজিটাল রেকর্ড সংশোধনী আছে, 35 ধারা যেমন সরকারি দলিল ডিজিটাল রেকর্ডের কথাও আছে, 36 ধারা যেমন মানচিত্র পরিকল্পনায় প্রকাশিত চার্ট বা নকশা অথবা ডিজিটাল রেকর্ড আছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু সাথে কি হবে? যুক্ত হবে। এগুলো সংশোধনীর মধ্যে এই জায়গাগুলো আসছে। আচ্ছা, সমস্যা নেই, সাক্ষ্য আইন শেষে সংশোধনী সম্পর্কে আরেকটা এক্সট্রা ক্লাস হবে। তখন এই সংশোধনীর আমি একটা ক্লাস আরো আপনাদেরকে বুঝা দেবো ইনশাল্লাহ, টেনশন নিয়েন না। সাক্ষ্য আইনের 36 ধারা, অর্থাৎ মানচিত্র তো সবাই বুঝেন নাকি? মানচিত্র বুঝেন না? মানচিত্র, তারপরে কোনো ম্যাপ, সরকারি কোনো ম্যাপ, সরকারি কোনো নকশা, এগুলো প্রাসঙ্গিক হয় কয়টা কারণে? দুইটা কারণে। যদি সরকার কর্তৃক প্রণীত হয় এবং যদি জনগণের বা জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য এগুলো প্রকাশিত হয়, তাহলে এই মানচিত্র বা নকশার যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলা কি হবে? প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইনের কত দ্বারা? 36 দ্বারা। যদি একটা প্রশ্ন আসে যে মানচিত্র বা নকশা এগুলার প্রাসঙ্গিকতা এবং অনুমান সম্পর্কে লিখুন, তাহলে কি করবেন? তাহলে এই মানচিত্র এবং এই পরিকল্পনায় প্রকাশিত নকশা যদি সরকার কর্তৃক প্রণীত হয়, জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য প্রকাশিত হয়, তাহলে আদালত অনুমান করবেন এগুলো বিশুদ্ধ। সাক্ষ্য আইনের 83 দ্বারা। অনুমান করছেন কত দ্বারাই? সাক্ষ্য আইনের 83 দ্বারাই। আর এগুলো প্রাসঙ্গিক হবে কত দ্বারাই? সাক্ষ্য আইনের 36 দ্বারাই। সাক্ষ্য আইনের একটা, এটা দলিল না? মানচিত্র একটা দলিল কি না? এটা দলিল কিন্তু। নকশা একটা কি? ম্যাপ একটা কি? দলিল। তাহলে দলিলের অনুমান সম্পর্কে সাক্ষ্য আইনের 5ম অধ্যায় 79 ধারা থেকে সাক্ষ্য আইনের 90 ক পর্যন্ত অনুমান সম্পর্কে বলা আছে। ওখানে গিয়ে শুধু আদালত অনুমান আর অনুমান আর অনুমান করতেই থাকবে। ঠিক একইভাবে এই প্রত্যেকটা কিছু ধারা আছে, এই ধারাগুলো এই দিক দিয়ে প্রাসঙ্গিকতা, ওই দিক থেকে কি? অনুমান। ওই জন্য প্রশ্ন যদি কঠিন করে তাহলে আপনার দিতে পারবো, যেন দিতে পারি। তাহলে মানচিত্র পরিকল্পনায় প্রকাশিত কোনো চার্ট বা নকশা সম্পর্কে আদালত অনুমান করবে কত দ্বারাই? সাক্ষ্য আইনের 83 দ্বারাই। আর এটা প্রাসঙ্গিক কত দ্বারাই? সাক্ষ্য আইনের 36 দ্বারাই। তাহলে অনুমান যেটা 83 দ্বারাই, এটা প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের কত দ্বারাই? 36 দ্বারাই। তাহলে 36 দ্বারাই কি কারণে প্রাসঙ্গিক? সরকার কর্তৃক প্রণীত এই কারণে, জনসাধারণ নিকট বিক্রয়ের জন্য প্রদর্শিত এই কারণে, নাকি দুইটাই সঠিক? দুইটাই সঠিক। সাক্ষ্য আইনের কত দ্বারা? 36 দ্বারা। খুব একটা প্রশ্ন হয় না এগুলা থেকে, কিন্তু যেহেতু সাক্ষ্য আইনের সব কয়টা দ্বারা পড়বো আমরা আংশিকভাবে আলোচনা করে যাচ্ছি। সাক্ষ্য আইনের 37 দ্বারা, আইন ও বিজ্ঞপ্তিতে সর্বসাধারণের জ্ঞাতব্য বিষয়ের প্রাসঙ্গিকতা। এটা যদি আপনি না নেন তাহলে পাশে ক্রস দিয়ে কেটে দেন। আজ পর্যন্ত কোনোদিন প্রশ্নমুখী করতে পারে নাই, ভবিষ্যতে প্রশ্ন হওয়ার তেমন কোনো সম্ভাবনাও নাই। তাহলে আইন ও বিজ্ঞপ্তিতে সর্বসাধারণের জ্ঞাতব্য বিষয়, অর্থাৎ আদালতকে যখন কোনো গণপ্রকৃতিমূলক বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয়, যেটা আইনের বিষয়বস্তু, যদি এটা বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত হয়ে থাকে, বাংলাদেশের পার্লামেন্ট অথবা ব্রিটিশ বা যুক্তরাজ্যের পার্লামেন্ট থেকে এই আইনটা পাশ করা হয়ে থাকে, তাহলে আইন ও এই বিজ্ঞপ্তির বিষয়গুলো কি হবে? প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 37 দ্বারা। তাহলে আইন এবং বিজ্ঞপ্তি এটা সম্পর্কে কার? জনগণের জানার অধিকার আছে, আদালতকে সিদ্ধান্ত নিতে হবে। তখন এই আইনগুলা কখন প্রাসঙ্গিক হবে? বিজ্ঞপ্তিগুলা যদি এটা বাংলাদেশের পার্লামেন্ট অথবা ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশ করা কোনো কিছু হয়ে থাকে, তখন প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 37 দ্বারা। নিতে না চাইলেও কোনো অসুবিধা নাই। সাক্ষ্য আইনের 38 দ্বারা, আমি কিন্তু বলে দিচ্ছি যে আপনারা এগুলো যদি নিতে না চান কোনো অসুবিধা নাই। সাক্ষ্য আইনের 38 দ্বারা, 38 দ্বারা নিয়ে দুইটা আলোচনা আছে সাক্ষ্য আইনের। কোন আইন গ্রন্থের অন্তর্ভুক্ত আইনের বিবৃতির প্রাসঙ্গিকতা। তা আমরা যে সাক্ষ্য আইন পড়তেছি, ধরেন সাক্ষ্য আইনের 26 দ্বারাই পুলিশের কাছে যদি ম্যাজিস্ট্রেট হাজির থাকে তাহলে স্বীকারোক্তি প্রাসঙ্গিক কিনা? প্রাসঙ্গিক, তাই না? এখন যদি বিরোধী পক্ষ বলে, আসামি পক্ষ বলে আমরা এই স্বীকারোক্তি মানি না, 26 দ্বারাই বলছে তাতে কি হয়েছে? আইনে বলছে এজন্য কি হয়েছে, আমরা আইন মানি না, আইনের দ্বারা মানি না, এরকম বলতে পারে না? যে আইনে বলছে এজন্য কি হয়েছে, আইনে বললে সব হয়ে যাবে? তাহলে এই যে আইন গ্রন্থের অন্তর্ভুক্ত আইনগুলা, এই যে সাক্ষ্য আইনের বিভিন্ন ধারা, ধরেন দণ্ডবিধি 302 দ্বারা কি শাস্তি দেওয়া হয়? কি দেওয়া হয় জানেন সবাই? দণ্ডবিধির 302 দ্বারাই কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় খুনের কারণে, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন। এখন আমি বিচারকের আসনে বসে এক ব্যক্তিকে দণ্ডবিধির 302 দ্বারা মৃত্যুদণ্ড দিলাম। এখন ওই ব্যক্তি বলল আপনি 302 দ্বারা মৃত্যুদণ্ড দিলে কি আমি মানবো? আমি মানি না। এখন 302 দ্বারা দণ্ডবিধির কোন আইনে? দণ্ডবিধি আইন। এটা কি সরকার কর্তৃক প্রণীত আইন না?
সরকার কর্তৃক কিন্তু প্রণীত আইন এটা। তাহলে সাক্ষ্য আইনের 38 দ্বারাই বলতেছে যদি কোনো আইন বাংলাদেশের সংসদ বা সরকার কর্তৃক প্রণীত হয় অথবা এটা কোনো গেজেটে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়ে থাকে, তাহলে সেই বিজ্ঞপ্তিগুলা এবং সেই আইনগুলা প্রাসঙ্গিক। তাহলে বাংলাদেশের যত আইনগুলা আছে সমস্ত আইনের ধারাগুলা প্রাসঙ্গিক কত দ্বারাই জানেন? সাক্ষ্য আইনের 38 দ্বারা। আইনের ধারাগুলা প্রাসঙ্গিক কত দ্বারা? যত আইন আপনি বাংলাদেশে পাশ করা আছে সমস্ত আইনের ধারাগুলা মেনে চলতে হবে। এই ধারাগুলাও প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত দ্বারা? 38 দ্বারা। কেন? কারণ এটা বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত আইন, অথবা এমন কোনো ক্ষেত্র হয়ে থাকে যেটা আদালতের বিচার কার্যক্রম করতে গিয়ে হিমশিম খাচ্ছে, নির্দিষ্ট কোনো আইনের বিধান দেওয়া নাই, তখন এটা কি হয়? নজির হয়। কি হয় এটা? নজির। আপনারা দেখবেন অনেক জায়গায় DLR লেখা থাকে, যারা মূল বই বা ভাষ্য পড়ে লেখা থাকে কিনা, DLR, ঢাকা ল রিপোর্টার্স। এগুলো নজির। এগুলো বিচার কার্যক্রম করতে গিয়ে অনেক আইন তৈরি হয়। যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তারা কিন্তু পড়ছেন না যে আইন কিভাবে সৃষ্টি হয়, আইনের উৎস কোথায়। আইন সৃষ্টি হয় কোথায়? পার্লামেন্টে, সংসদ ভবনে। সংসদ ভবনে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে হার জয়যুক্ত হলে একটা আইন প্রণয়ন করা হয়। আবার কিছু কিছু আইন আইন তৈরি করার অনেকগুলো সিস্টেম। কিছু আইন এমন ভাবে প্রস্তুত হয়, আদালতের বিচারকগণ যখন বিচার কার্যক্রম করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়, নতুন সমস্যার উদ্ভব হয়, তখন তারা এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। এগুলো আবার রিপোর্ট আকারে, গেজেট আকারে কি করা হয়? প্রকাশ করা হয়। তাহলে এই যে যেটা সরকার কর্তৃক প্রণীত আইন অথবা আদালতের কোনো রিপোর্টে বা নজিরে প্রকাশ করা হয়েছে গেজেট আকারে, এই আইনগুলো প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের কত দ্বারা? 38 দ্বারা। আর এই আইন সম্পর্কে যদি দেখে আদালত যে আইনটা সরকার কর্তৃক প্রণীত অথবা আদালত কোনো রিপোর্ট আকারে প্রকাশ করছে, তাহলে এই আইনটা সম্পর্কে বিশুদ্ধ অনুমান করবেন আদালত সাক্ষ্য আইনের কত দ্বারাই? 84 দ্বারাই। কত দ্বারাই? তাহলে আইন গ্রন্থের অন্তর্ভুক্ত। এখন ধরেন আমার কাছে এটা একটা সাক্ষ্য আইনের ভাষ্য, এখন এক ব্যক্তি বলতেছে আমি সাক্ষ্য আইন মানি না। এখন সাক্ষ্য আইনটা কি সরকার কর্তৃক প্রণীত আইন না? তাহলে আদালত দেখবে এটা তো সাক্ষ্য আইনের ভাষ্য, সরকার কর্তৃক প্রণীত, তাহলে এটা বিশুদ্ধ আছে, এটা শুদ্ধ সহি আছে। তাহলে শুদ্ধ হইলে অনুমান করলো কত দ্বারা আদালত এটা সঠিক আছে? আদালত অনুমান করলো এটা সঠিক সাক্ষ্য আইনের 84 দ্বারা। এর ভিতরে যতগুলো ধারা আছে এই ধারাগুলো প্রাসঙ্গিক হবে কত দ্বারা? সাক্ষ্য আইনের 38 দ্বারা। সাক্ষ্য আইনের 38 দ্বারা। আচ্ছা, যদি মনে করেন যে না আমি এটা নিব না, আমার জন্য কষ্ট হচ্ছে, ঠিক আছে, না নিলেও চলবে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু আপনার ঠিকই মনে হয়ে যাবে। আর আমি তো কন্টিনিউ রিভিশনের ভিতরে এই জায়গাগুলো থাকবে, আপনি দখলে চলে আসবে ইনশাল্লাহ। তাহলে আপনি এত এত আইন পড়তেছেন, এখন যদি বলেন ভাই আপনি যেহেতু আইন পড়েন এগুলোর কি ভ্যালু আছে, এগুলোর কোনো প্রাসঙ্গিকতা আছে? আপনি বলবেন সাক্ষ্য আইনের 38 দ্বারাই যদি আইনটা সরকার কর্তৃক প্রণীত হয়, প্রত্যেকটা আইনের দ্বারা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত দ্বারাই? 38 দ্বারা। তাহলে আদালতে বিচার কার্যক্রম আইন নিয়ে সিদ্ধান্ত নিতে হয় কিনা? কথা বলেন। আইন সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয় কিনা? আইনের জটিলতা হয় কিনা? তাইলে এই আইনের জায়গাগুলাও, আইনের ধারাগুলো প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত দ্বারা? 38 দ্বারা। তাহলে আমরা কি পড়তেছি? বিষয়ের প্রাসঙ্গিকতা। এক এক সময় এক একটা বিষয় প্রাসঙ্গিক পাচ্ছি না। কখনো উপলক্ষ কারণ পরিণাম, কখনো উদ্দেশ্য প্রস্তুতি, কখনো ব্যাখ্যা বিশ্লেষণ, কখনো বা ষড়যন্ত্র, কখনো বা অজুহাত, কখনো বা আপনার কি স্বীকৃতি, কখনো পড়লাম স্বীকারোক্তি, কখনো পড়লাম মৃত্যুকালীন জবানবন্দি। এখন আমরা পড়তেছি কি? হিসাবের দলিল, হিসাবের খাতা প্রাসঙ্গিক 34-এ, সরকারি দলিল প্রাসঙ্গিক 35-এ, কোন আইন ও বিজ্ঞপ্তির বিষয়গুলা প্রাসঙ্গিক 36-এ, এবং আইন গ্রন্থের অন্তর্ভুক্ত আইনসমূহ প্রাসঙ্গিক কততে? 38-এ। 39 দ্বারা আদালতে যখন কোনো বিষয়ে দলিল বা কোনো কথোপকথন অথবা কোনো পুস্তক ইত্যাদি সম্পর্কে সাক্ষ্য দিবেন, আপনি আদালতে দলিল নিয়ে সাক্ষ্য দিতে পারবেন না? দালিলিক সাক্ষ্যের গ্রহণযোগ্য আছে কিনা? আছে। মৌখিকভাবে সাক্ষ্য দিতে পারবেন কিনা? মৌখিক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা আছে কিনা? আছে। তাহলে কোনো পুস্তক নিয়ে বলেন, কোনো মানচিত্র নিয়ে বলেন, কোনো লেখালেখি নিয়ে বলেন, কোনো মৌখিকভাবে সাক্ষ্য দেন, কি সম্পর্কে সাক্ষ্য দিবেন আপনি? কোন অংশ সম্পর্কে সাক্ষ্য দিবেন? মূল অংশ সম্পর্কে সাক্ষ্য দিতে হবে। কোন অংশ? মূল অংশ সম্পর্কে আপনাকে কি করতে হবে? সাক্ষ্য দিতে হবে সাক্ষ্য আইনের 39 দ্বারা। যেমন ফৌজদারি কার্যবিধি পড়ে আসছেন, এখন ফৌজদারি কার্যবিধি আইনে প্রশ্ন আসছে যে পুলিশ অফিসার কি ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্তের ক্ষমতাবান কিনা, এটা আদালতে বিচার্য প্রশ্ন। তাহলে এইটা নিয়ে যদি আপনি সাক্ষ্য দেন, তাহলে আপনি ফৌজদারি কার্যবিধির কত ধারা নিয়ে কথা বলবেন বলেন তো? সবাই বলেন। আদালতে প্রশ্ন আসছে যে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারে কি না।
এখন এই বিষয় নিয়ে আদালতে সাক্ষ্য দিতে হবে। তাহলে কি টোটাল ফৌজদারি কার্যবিধির এক ধারা থেকে 565 সবগুলা ধারা সম্পর্কে আলোচনা করবেন, নাকি ফৌজদারি 156 ধারা বলবেন? ফৌজদারি কার্যবিধির 156 ধারা সম্পর্কে আপনাকে সাক্ষ্য দিতে হবে। যেমন আরো সহজ করে বলি, ধরেন আপনাকে বলতেছে যে, ধরেন একটা পত্রিকার একটা রিপোর্ট, এই ধরেন 24 পৃষ্ঠার একটা পত্রিকা, আপনি এই পত্রিকার যে কোনো বিষয় সম্পর্কে আদালতে গ্রহণযোগ্য হয়ে গেছে, এই পত্রিকার রিপোর্টটা ধরেন আদালতে প্রাসঙ্গিক হবে। কত পৃষ্ঠায়? ধরেন এটা 4 পৃষ্ঠায়, 3 নম্বর কলামে আছে এই অংশটা। এখন আদালতে আপনি কোন অংশ সম্পর্কে সাক্ষ্য দিবেন? টোটাল পত্রিকা পড়ে শোনাবেন, নাকি 4 পৃষ্ঠার 3 নম্বর কলামের অংশ সম্পর্কে? 4 পৃষ্ঠার 3 নম্বর কলামের কি অংশ সম্পর্কে? অর্থাৎ আদালতে বিচার কার্যক্রমে আপনি যখন সাক্ষ্য দিবেন, তখন কি যাবতীয় সব হিস্টোরি বলে দিবেন, কোনো অপ্রয়োজনীয় বিষয় বলবেন, নাকি যে অংশটা বিচার কার্যক্রমের সাথে জড়িত শুধু সেই অংশ সম্পর্কে, যে অংশটা বিচার কার্যক্রমের সাথে জড়িত শুধু এই অংশ সম্পর্কে আপনাকে সাক্ষ্য দিতে হবে? যাবতীয় অংশ সাক্ষ্য দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। এখন আপনি সবটা দিতেছেন অথবা একটু দিতেছেন, এখন এটা নির্ধারণ কে করবে জানেন? আপনি ইচ্ছা করলে সবটা বলা শুরু করছেন, বা আপনার মন মতো বলতেছেন, এরকম কি হবে? এটা নির্ধারণ করবে কি? আপনার এই সাক্ষ্যটা কতটুক সঠিক, কতটুক দরকার, এটা গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন জজ সাহেব সাক্ষ্য আইনের 136 ধারায়। কত ধারায়? জজ কর্তৃক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ। বলবে শরীফুল তুমি এই কিচ্ছা কাহিনী কেন বলতেছো? শরীফুল এত কিচ্ছা কাহিনী কেন বলতেছেন? আপনি শুধু ফৌজদারি 156 ধারা সম্পর্কে বলেন। কে গ্রহণ করবে এটা? সাক্ষ্য কতটুক দরকার, কতটুক নেওয়া প্রয়োজন, এটা নির্ধারণ করবে জজ সাহেব সাক্ষ্য আইনের 136 ধারায়। জজ কর্তৃক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ। তিনি চাইলে আরো বেশি কিছু নিতে পারেন, তিনি চাইলে মূল বিষয়ের দিকে শুধু নিতে পারেন, তিনি চাইলে আপনাকে সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখতে পারেন। যাই হোক, তাহলে 39 ধারার মূল আলোচনাটা কি পাইলাম আমরা? জজ কর্তৃক কি করবে? সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করে দিবে। ও সরি, এটা তো 136-এর আলোচনা। তাহলে 39-এর বিষয়টা বুঝেন নাই কি? হাত তুলেন দাদা, আমি বুঝি নাই যারা ভিডিও মোডে আছেন। তাহলে আদালতে যখন কোনো দলিল নিয়া, কোনো গ্রন্থ নিয়া, কোনো পুস্তক নিয়া বা মৌখিক বিষয় হোক, যখন সাক্ষ্য দিবেন, তখন এর যাবতীয় অংশ সম্পর্কে সাক্ষ্য দিবেন, নাকি মূল অংশ সম্পর্কে সাক্ষ্য দিবেন? মূল যে প্রয়োজনীয় অংশ, এই সম্পর্কে সাক্ষ্য দিবেন সাক্ষ্য আইনের 39 ধারা। সাক্ষ্য আইনের 40 থেকে 44 এই জায়গাগুলো হলো রায় সম্পর্কিত আলোচনা। পড়বেন? ইচ্ছা আছে? রায়ের প্রাসঙ্গিকতা পড়বেন? রায় বুঝেন? রায়, রায় বুঝেন? রায় কত প্রকার? রায় কত প্রকার নুরজামান ভাই? রায় কত প্রকার জানেন না? পড়াইছি না? রায় কত প্রকার? 2 প্রকার। দণ্ড অথবা কি খালাস, দণ্ড অথবা খালাস। সাক্ষ্য আইনের 40 ধারাটা ফৌজদারি কার্যবিধির একটা ধারা পড়তে গিয়ে আমি আলোচনা করছিলাম, বলেন এটা কত ধারা? ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারার সাথে গিয়ে আমরা সাক্ষ্য আইনের 40 ধারাটা আলোচনা করছিলাম? ফৌজদারি কার্যবিধির 403 ধারার সাথে, ফৌজদারি কার্যবিধির 511 ধারার সাথে, সাক্ষ্য আইনের 40 ধারা। কোন ব্যক্তি একই অপরাধে একবার দণ্ড পাইলে অথবা খালাস পাইলে তার জন্য নতুন করে বিচার করা যায়? যায় না। কোনো ব্যক্তি একই অপরাধে একবার দণ্ড অথবা খালাস পাইলে তার জন্য নতুন করে কি করা যায় না? বিচার করা যায় না। ধারা কত? 403 ধারা। এখন এই ব্যক্তি পূর্বে দণ্ড পাইছে নাকি খালাস পাইছে, এটা প্রমাণ করার ধারা কত? যে পূর্ববর্তী দণ্ড এবং খালাস প্রমাণের পদ্ধতির ধারা কত? কথা বলেন একটু। পূর্ববর্তী দণ্ড এবং খালাস প্রমাণের ধারা কত সোহান ভাই? 511 ধারা। কিভাবে প্রমাণ করবে? যে আদালত থেকে দণ্ড বা খালাস পাইছে সেই আদালতের কিসের মাধ্যমে? রায়ের কপির মাধ্যমে, তাই না? আচ্ছা, এখন আমি শরীফুল ইসলাম একবার ডাকাতির ঘটনায় ধরেন দণ্ডিত হয়ে দণ্ড ভোগ করে বের হইছি, আবার আমার বিরুদ্ধে এই মামলায় চলতেছে, এই ঘটনার বিচার চলতেছে। তখন আমি বলবো না যে মহামান্য আদালত, আমি কিন্তু এই ডাকাতির ঘটনা জীবনে একবারই করছি, আমি কিন্তু 7 বছর দণ্ড ভোগ করে বের হইছি, বলবো কি না? বলবো। কারণ আইনের বিধান, এই জন্য আমার আর বিচার করা যাবে না 403। তখন আদালত বলবে প্রমাণ আছে, তখন আমি প্রমাণ করব কত দ্বারাই? 511 দ্বারাই। যে আদালত থেকে দণ্ড দিছিল সেই দণ্ডের কিসের কপি, রায়ের একটা আদেশ নিয়ে আমি কি করব? আদালতে দেখাবো। তখন প্রমাণ হবে কি না? প্রমাণ হবে। তখন লাভ কি আমার জানেন? তাহলে আদালতে আমি কি নিয়ে দিলাম বলেন? কোন ব্যক্তির সাক্ষ্য দিলাম,
আদালতকে টাকা পয়সা দিলাম, নাকি আদালতে আমি স্বাক্ষরিত রায় হাজির করলাম? রায় হাজির করলাম। তাহলে সুবিধাটা কি জানেন? সাক্ষ্য 40-এ বলতেছে, 40 থেকে 44 দ্বারা আলোচনা, আমি খুব লম্বা সময় নেব না, তবে 40 দ্বারা একটু বড় করে বলতে হবে প্রশ্নমুখী। বিচারিক আদালতের রায় যখন প্রাসঙ্গিক, তাহলে এই যে আদালতের যে রায় দিছে, রায়টা প্রাসঙ্গিক হবে না? নাহলে তো বলবে আমি আপনার রায় মানি না। আপনি ওনাকে খালাস দিচ্ছেন, আমি মানি না। আমাকে কেন দণ্ড দিচ্ছেন? আপনি দণ্ড দিলে আমি মেনে নিতে হবে, আপনি জজটাতে কি হয়েছে, এই কথা বলতো না? তাহলে রায়গুলো প্রাসঙ্গিক কত দ্বারা? সাক্ষ্য 40 থেকে 44 দ্বারা হলো রায়ের প্রাসঙ্গিকতা। আমি 5-7 মিনিটে শেষ করবো এই জায়গাটা, রায়ের জায়গাটা। তাহলে সাক্ষ্য 40-এ বলতেছে পরবর্তী মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। তাহলে উদাহরণে আসেন, আমার পরবর্তী মামলার বিচার কার্যক্রম কিসের হচ্ছে? যারা আমার বিরুদ্ধে উদাহরণ দিয়েছিলাম, কিসের বিচার হচ্ছে আমার? ডাকাতির। আমি আদালতে বললাম যে আমি ডাকাতির জন্য দণ্ড ভোগ করছি, খালাস পাইছি, আমার আর বিচার করতে পারেন না। বলেন আমি কত দ্বারাই বলছি? এই কথাটা আমি আদালতকে কত দ্বারাই বলছি? 403 দ্বারাই। আদালত বলছে প্রমাণ করেন, আমি প্রমাণ করলাম কত দ্বারাই? 511 দ্বারাই। তাহলে আদালত যে বলছে প্রমাণ করেন, আমাকে প্রথম বিচারের সময় বলছে না দ্বিতীয় বিচারের সময়? মানে এই ঘটনার দ্বিতীয়বার বিচারের সময় না প্রথমবারই বলছে আমাকে? কথা বলেন। আঙ্গুল উঠান। মুস্তাসিন হলদার কোন বিচারের সময় বলছে যে আপনি এটা প্রমাণ করেন? এই ঘটনার প্রথম বিচারের সময় না দ্বিতীয় বিচারের সময়? দ্বিতীয়বার যখন বিচার চলতেছে তখন। এখন আমি আদালতে 511 দ্বারা রায় যখন প্রমাণ করে দেখা দিলাম, তখন দ্বিতীয়বার কি আমার বিরুদ্ধে বিচার চলাবে না বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কত দ্বারাই বন্ধ হবে? সাক্ষ্যের 40 দ্বারাই। কিসের মাধ্যমে বন্ধ হইল? রায় যখন প্রাসঙ্গিক। রায়, পূর্বের মামলা রায় প্রাসঙ্গিক হয়ে গেছে, যে শরীফুল তো আসলে রায় প্রমাণ করে ফেলছে। তাহলে আমার এই ডাকাতির ঘটনার যে দ্বিতীয়বার বিচার চলতেছে, আমার বিচার কার্যক্রম কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল সাক্ষ্য 40 দ্বারা। তাহলে সাক্ষ্য 40 দ্বারা কোন মামলার বিচার বন্ধ হয়? একই অপরাধে প্রথমবার বিচারের মামলা, নাকি একই অপরাধে দ্বিতীয়বার বিচারের ক্ষেত্রে? একই অপরাধে দ্বিতীয়বার বিচারের ক্ষেত্রে। সাক্ষ্য 40 দ্বারাই যে দ্বিতীয়বার বিচারের ক্ষেত্রে দ্বিতীয়বার বিচারের ক্ষেত্রে মামলা বন্ধ হয়ে যায়। কিসের মাধ্যমে? এই অপরাধীর আসামির আচরণের মাধ্যমে, আসামির বিরুদ্ধে কোনো ব্যক্তির ভালো সাক্ষ্যের মাধ্যমে, নাকি রায়ের মাধ্যমে? উত্তর হলো রায়ের মাধ্যমে। তাহলে রায় প্রাসঙ্গিকতা পাইছেন? কত দ্বারায় রায় প্রাসঙ্গিক? 40 দ্বারায় রায় প্রাসঙ্গিক। তাহলে 3টা প্রশ্নের উত্তর দেন। একই অপরাধে একবার দণ্ড বা খালাস পাইলে নতুন করে বিচার করা যায় না। ধারা কত? 403। দণ্ড পাইছে বা খালাস পাইছে এটা প্রমাণ করা যায় বা প্রমাণ করার পদ্ধতি? ধারা কত? 511। প্রমাণ করছে কিসের মাধ্যমে? রায়ের মাধ্যমে। তাহলে এই রায়ের মাধ্যমে সে কি হয়ে গেছে? তারপরের বিচার বন্ধ হয়ে গেছে। যদি বুঝে থাকেন তাহলে আমার এই প্রশ্নের উত্তর দেন, আঙ্গুল উঠায় উত্তর দিবেন, তাহলে আমি দেখি একটু সন্তুষ্ট হব। তাহলে আপনারা উত্তর দিবেন যে এই যে 40 দ্বারাই যে বিচার বন্ধ হয়ে গেল, এতে সুবিধা কে পাইলো? আসামি পাইলো, রাষ্ট্র পাইলো, নাকি বাদী পক্ষ পাইলো? সুবিধা কে পাইছে বলেন? 40 দ্বারা কার সুবিধা এটা? আসামি পক্ষের সুবিধা না বাদী পক্ষের সুবিধা? আসামির সুবিধা। কার সুবিধা? আসামির সুবিধা। কারণ একবার তার বিচার হয়েছে, আবার তো তার বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে। তাহলে আসামির বিচার বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয়েছে। তাহলে 40 দ্বারা যে আসামি সুবিধাটা গ্রহণ করলো কিসের মাধ্যমে? রায়ের মাধ্যমে। তাহলে তার মানে বোঝা যায় রায় কি আছে? প্রাসঙ্গিকতা আছে। সাক্ষ্য 40 দ্বারা। 41 দ্বারা অনেক লম্বা আলোচনা, বই বন্ধ রাখতে হবে এগুলো বোঝার জন্য, কিন্তু কিন্তু বুঝে ফেললে কিন্তু খুব সহজ। প্রবেট, এখতিয়ার, এডমিরালটি, বিবাহ সম্পর্কিত, দেউলিয়া সম্পর্কিত আইন আছে না বাংলাদেশে? দেউলিয়া আইন আছে। তারপরে এডমিরালটি। এডমিরালটি হলো নৌবাহিনী সংক্রান্ত বা আপনার নৌ সংক্রান্ত। তারপর হচ্ছে আপনার বিবাহ সম্পর্কিত ইত্যাদি রায়ের প্রাসঙ্গিকতা। ধরেন আপনি বিশিষ্ট শিল্পপতি, ব্যাংকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে এসে ব্যবসা করতেছেন, হঠাৎ করে ব্যবসার যাবতীয় কিছু সব লস। তাহলে আপনার সম্পত্তি কার কাছে দায়বদ্ধ? ব্যাংকের কাছে। আপনি দেউলিয়া হয়ে গেছেন। আদালত থেকে রায় আসছে এই সম্পত্তি সব সোনালী ব্যাংক নিয়ে যাবে, জনতা ব্যাংক নিয়ে যাবে। এবং ওই ব্যক্তি যদি বলে আমি মানি না, আমার ব্যবসা লস হয়েছে, আমার জমি বাড়ি নিয়ে নিবে, ওই ব্যক্তি বলে আমি এই রায় মানি না। 41 দ্বারাই বলতেছে এই দেউলিয়া সম্পর্কিত রায় প্রাসঙ্গিক। এডমিরালটি, ধরেন নৌ সংক্রান্ত একটা রায় আদালত থেকে প্রদান করছে,
যে এই সম্পত্তিটা আন্তর্জাতিক আদালত থেকে স্বীকৃতি দিচ্ছে, এটা মায়ানমারের না, এটা কার? এই সমুদ্র সীমাটা কার? বাংলাদেশের। আন্তর্জাতিক আদালত থেকে হতে পারে। তাহলে এই রায় কি মায়ানমারে মেনে নিচ্ছে কিনা? মানতে বাধ্য হয়েছে না? আমাদের বাংলাদেশের সমুদ্র সীমা বৃদ্ধি পাইছে না? বৃদ্ধি পাইছে কিনা? পাইছে। আরো সহজ উদাহরণ দিলে বুঝবেন। তাহলে 41 দ্বারা বলতেছে বিবাহ সম্পর্কিত এখতিয়ার, এডমিরালটি, প্রবেট ইত্যাদি সম্পর্কে রায়ের প্রাসঙ্গিক। বিবাহ সম্পর্কিত রায় মানে কি? ধরেন এক ব্যক্তি বিয়ে করছে, 10 বছর সংসার করছে, এখন তার সংসারে মনোমালিন্যতা, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না। ধরেন স্ত্রী আরেক জায়গায় গিয়ে বিয়ে করে ফেললো। স্ত্রী আরেক জায়গায় কি করছে? বিয়ে করছে। এখন স্বামী কি করছে? এই স্ত্রীকে ছাড়া সে বাঁচবে না, তার সাথে সংসার করবে। সে আদালতে মামলা করে দিছে। এখন মামলার যাবতীয় কার্যক্রম লাস্টে রায় আসছে কার কাছে? স্ত্রী বর্তমানে কোন স্বামীর কাছে? দ্বিতীয় স্বামীর কাছে কিন্তু আছে। আদালত থেকে রায় আসছে স্ত্রী কার? প্রথম স্বামীর। রায় কার আসছে? যে স্ত্রী আইনানুগভাবে দ্বিতীয় বিবাহ বৈধ হয় নাই, প্রথম স্বামীর স্ত্রী হিসেবেই থাকবে। তাহলে স্ত্রী কার হবে এখন আদালতের রায়ে? তাহলে বিবাহ সম্পর্কিত রায়গুলো কি? একটু এই ডিভাইসটা একটু দেখি, প্রবলেম করতেছে। শুনতে পাচ্ছেন এদিকে আনোয়ার ভাই? আলমাউন ভাই শোনা যাচ্ছে এদিকে? এএসআই কর্ণদা শুনতে পাচ্ছেন না? আচ্ছা, ওকে। তাহলে এই বিবাহ সম্পর্কিত রায় এখন কি স্ত্রী কার? প্রথম স্বামী না দ্বিতীয় স্বামীর? প্রথম স্বামীর। তাহলে রায় মানতে হবে। তার মানে বিবাহ রায়। আর এটা হলো প্রবেট সম্পর্কিত। প্রবেট কি বুঝেন? প্রবেট, প্রবেট বুঝেন? প্রবেট হলো উইল সম্পাদনের প্রমাণ। উইল সম্পাদনের প্রমাণ, একজন ব্যক্তি তার সম্পত্তি উইল করে দিয়ে চলে গেছে আরেকজনকে। এখন তার মৃত্যুর পরে তার সন্তানরা বলতেছে মানি না, এটা আমার বাবার সম্পত্তি, আমরাই পাবো, আমার বাবা উইল করে দিয়ে গেছে, তাতে কি হয়েছে? এখন উইল করতে গেলে প্রত্যয়নকারী সাক্ষী লাগে কিনা? সাক্ষী লাগে, দালিলিক প্রমাণ লাগে, যাবতীয় প্রমাণ চিন্তা ভাবনা করে দেখছে, আদালত পর্যালোচনা করে দেখছে উইল কি হয়েছে, এটা উইল আসলে সঠিক আছে। তাহলে উইল যদি সঠিক থাকে, উইল প্রমাণ হয়ে গেছে, তাহলে উইল প্রমাণপত্রকে কি বলা হয়? উইলের প্রমাণপত্রকে, উইল সম্পাদনের চূড়ান্ত প্রমাণকে বলা হয় কি? প্রবেট। কি বলা হয়? প্রবেট বলা হয়। অর্থাৎ উইল সম্পাদনের যে প্রমাণ, এটাকে প্রবেট বলা হয়। এখন রায় কার পক্ষে আসছে? সম্পত্তি কি সন্তানের পক্ষে, নাকি যে উইল করে গেছিল ওই ব্যক্তিই পাবে? যে ব্যক্তি উইল করে গেছিল যার নামে, সেই ব্যক্তিই পাবে। তাহলে এই উইল নিয়া বা প্রবেট, এখতিয়ার, এডমিরালটি, বিবাহ সম্পর্কিত, দেউলিয়া সম্পর্কিত রায়গুলা কত দ্বারাই প্রাসঙ্গিক? সাক্ষ্য আইনের 41 দ্বারা বলছে নির্দিষ্ট এই রায়গুলা কি প্রাসঙ্গিক। আচ্ছা, 42 দ্বারা, 42 দ্বারা যদি বুঝেন, 43 দ্বারা কিন্তু পড়াবো না। 42-এর সাথে 43 কি রিলেটেড দ্বারা। আমি কিন্তু একদম একদম মূল যে বুলেট পয়েন্টটা আপনাকে বোঝার জন্য আমি এই জায়গাটা বলতেছি। আপনি যখন পরে আরেকবার বইটা পড়বেন, আপনার জন্য একদম হালকা হয়ে যাবে এই জায়গাটা। ঠিক আছে? সাক্ষ্য 42-এ বলতেছে আমরা কিসের প্রাসঙ্গিকতা পড়তেছি এখন বলেন? কিসের? চরিত্রের, মতামতের, স্বীকারোক্তির, নাকি রায়ের? আমরা পড়তেছি রায়ের প্রাসঙ্গিকতা। তাহলে সাক্ষ্যের 42 দ্বারা, ধরেন আমি একটা মামলার আসামি। কি মামলার আসামি? ধরেন চুরির মামলার আসামি, আমার বিরুদ্ধে বিচার চলতেছে। এখন আমার বিরুদ্ধে পক্ষ হলো আসাদুল। সে আদালতে সাক্ষ্য দিচ্ছে আমার বিরুদ্ধে যে স্যার দেখেন শরীফুল যে চুরির অপরাধের সাথে জড়িত, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। কি প্রমাণ আছে? দেখেন পূর্বে সে রায়হানের বাড়িতে চুরি করছিল, 2023 সালে দেখেন তার বিরুদ্ধে চুরির মামলা রায়। 2020 সালে সে রুহুল আমিনের বাড়িতে চুরি করছিল, এই দেখেন তার বিরুদ্ধে সাজা হয়েছিল, এই যে রায়। তাহলে আজকে আমার বিরুদ্ধে কি মামলা চলতেছে? কি মামলা? চুরির মামলা। এখন আসাদুল যে আমার বিরুদ্ধে পক্ষ, পূর্বের যে রায়গুলো আমার বিরুদ্ধে আদালতে দেখাইলো, এই রায়গুলা কি চুরির মামলা না অন্য মামলা? তাহলে আজকের বিচার্য বিষয় কি? চুরি। এর আগের যে দুইটা রায়, ওই রায়ের বিচার্য বিষয় কি ছিল? কি ছিল বলেন, কথা বলেন। আগের রায়ের বিচার্য বিষয়গুলা কি? চুরি।
তাহলে ওই যে আগে আমি 2বার চুরি করছিলাম ওই যে রায়গুলা সে আজকে আদালতে দেখাইছে, আজকের চুরির মামলার বিচারের ক্ষেত্রে আগের রায়গুলা কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? কথা বলেন। প্রাসঙ্গিক। বলবে ভালো কথা তো। আজকে চুরির মামলার আসামি আগে 3বার চুরি করছে, দেখা যাচ্ছে রায় আছে। তাহলে আজকের মামলার বিচার্য বিষয়ের সাথে পূর্বের মামলার রায়গুলার যদি বিচার্য বিষয়ের মিল থাকে, তাহলে পূর্বের রায়গুলো আজকে আদালতে কি হবে? প্রাসঙ্গিক হবে। প্রাসঙ্গিক হবে কিনা? সাক্ষ্য আইনের কত দ্বারা? 42 দ্বারা। এখন আজকে আমার বিরুদ্ধে চুরির মামলা চলতেছে, এখন আসাদুল আমার বিরুদ্ধে দেখাইতেছে, স্যার দেখেন শরীফুল কিন্তু একবার জালিয়াতির মামলায় শাস্তি ভোগ করছে, একবার মানহানির মামলায় শাস্তি ভোগ করছে, একবার প্রতারণার মামলায় শাস্তি ভোগ করছে, তাহলে ও নিশ্চয়ই চুরি করছে। আদালত কি বলবে? যে সে মানহানির মামলা আসামি ছিল, শাস্তি ভোগ করছে, ঠিক আছে, রায় দেখাইলেন। সে প্রতারণার মামলায় শাস্তি ভোগ করছে, রায় আছে। তো চুরির মামলার সাথে প্রতারণা আর ওইটার কি সম্পর্ক আছে? আদালত কি রায় নিবে? এটা নিবে না। তাহলে পূর্বের রায়ের সাথে আজকের বিচার্য বিষয়ের কি নাই? মিল নাই। তাহলে এই রায়ের প্রাসঙ্গিকতা নাই। দ্বারা হলো 43 দ্বারা। তাহলে আজকের বিচারের সাথে পূর্বের রায়গুলা যদি মিল থাকে তাহলে প্রাসঙ্গিক হবে পূর্বের রায়গুলা 42, যদি মিল না থাকে তাহলে প্রাসঙ্গিক হবে না সাক্ষ্য আইনের 43 দ্বারা। সহজ না? সহজ কিনা? সহজ। যখন প্রশ্ন পড়াবো তখন একদম পানির মতো লাগবে এই কথাগুলো আপনাদের কাছে, ইনশাল্লাহ। ঠিক আছে। এখন ধরেন আপনি পড়ছেন টোটাল সাক্ষ্য আইন, এই 40 থেকে 44 রায়ের জায়গাটা পড়েন নাই, আল্লাহ না করুক হঠাৎ করে দেখলে এই রায় নিয়েই ব্যাখ্যা বা উদাহরণ থেকে একটা 4 নাম্বার বা 5 নাম্বারের প্রশ্ন চলে আসলো। বলেন, খুব কষ্ট হবে না? খুব খারাপ লাগবে যে সাক্ষ্য আইনের এতগুলো দ্বারা পড়লাম, তাহলে এই 4টা 5টা দ্বারা না পড়াইলে, এবং এটার পুরাটা দায়বদ্ধতা কার উপরে এসে পড়বে? আমার উপরে পড়বে, যে এখানে পড়ছিলাম বিদায় আমাদের এই জায়গাগুলো কিন্তু পড়াই নাই, এইখান থেকে এই প্রশ্ন হয়েছে। বলেন, বলবেন কিনা এই কথাটা? পরীক্ষার হলেই কিন্তু আমাকে বকাবকি শুরু করে দিবেন আপনি। স্বাভাবিকভাবে এটা আমি হলে এটাই করতাম। কারণ আমি এই জায়গাটা মনে করি যে আমি জুনিয়র হই, যত বেশি কম জানি না কেন, একটা ডিফেন্ড কিন্তু আপনার থাকে, যে আমি যদি এখানে পড়তেছি মনে হয় একটা ভালো রেজাল্ট হবে, উনি হয়তো আমার চাইতে আমার বিষয়ে ভালো চিন্তা করতেছে, এরকম একটা ধারণা কিন্তু রাখি আমরা। মনে করি যে আমার চাইতে আমার টিচার আমাকে নিয়ে ভালো চিন্তা করে, একটা ধারণা কিন্তু সবার আসবে, এটা এবং আসাটাই স্বাভাবিক। এখন যদি আমি এই জায়গাটার ভিতরে আপনার সাথে যদি অবহেলামূলক ভাবে এই ধারাগুলো বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু এটা অন্য অনেক আইন আছে, মাইনর অ্যাক্টের বহুত জায়গা আছে, ফৌজদারি কার্যবিধির কিছু জায়গা আছে, বাদ দেওয়া যায়, টোটাল লাগে না। কিন্তু সাক্ষ্য আইনটা হচ্ছে এরকম, কোথায় থেকে কিভাবে প্রশ্ন করে বলা যায় না, কখন কিভাবে চলে আসে। এই জন্য একটু দখলে নিয়ে নেওয়া কি ভালো। আমি যেমন বললাম আপনি 37 38 না নিলেও চলবে, প্রশ্ন করার সম্ভাবনা খুব একটা নাই, কিন্তু একটা ভালো ধারণা নিয়ে রাখলে অসুবিধাটা বা কোথায়? খুব সময় তো নিচ্ছি না এখানে আমরা। তাহলে বলেন, পূর্বের রায়ের সাথে আজকের বিচার্য বা বিচারাধীন বিষয়ের যদি মিল থাকে, তাহলে পূর্বের রায়টা প্রাসঙ্গিক কত দ্বারা? সাক্ষ্য আইনের 42 দ্বারা। আজকের বিচার্য বিষয়ের সাথে পূর্ববর্তী মামলার রায়গুলার কি নাই? মিল নাই। তাহলে পূর্ববর্তী রায়গুলা অপ্রাসঙ্গিক। দ্বারা কত? সাক্ষ্য আইনের 43 দ্বারা। তাহলে রায় প্রাসঙ্গিকতা সম্পর্কে আমরা পাইলাম কত দ্বারা? 40 পরের বিচার নিষিদ্ধ করার জন্য, 41 প্রবেট এডমিরালটি বিবাহ সম্পর্কিত, 42 আগের বিচারের সাথে আজকের বিচারের রায়ের মিল আছে। তাহলে 43-এ বলছে মিল না থাকলে প্রাসঙ্গিক না। এখন এই যে রায়গুলা প্রাসঙ্গিক, 44 দ্বারা একটা সুবিধা দেয়া আছে। কি সুবিধা জানেন? যেমন ধরেন আপনি প্রেমানন্দ সরকার, আপনি আদালতকে বলতেছেন কি জানেন? যে আমি রায় মানি না। রায় কি করি না? মানি না আমি। কেন? মানে রায়গুলা প্রাসঙ্গিক হওয়াতে প্রেমানন্দের কি হয়েছে? সমস্যা হয়ে গেছে, অসুবিধা হইতেছে। এই রায়গুলা প্রাসঙ্গিক হওয়াতে প্রেমাদন হাইরা যাইতেছে। এখন প্রেমাদন কি করতে পারবে জানেন? প্রেমাদন আদালতকে বলতে পারবে আমি এই রায় মানি না। কেন মানেন না? এই রায় যে আদালত দিছে সে আদালত অযোগ্য। এই রায় যে আদালত দিছে, আদালত টাকা খেয়ে রায় দিছে। এই রায় যে আদালত দিছে সেখানে বিচারক অযোগ্য। তার মানে কি? সে আদালতের ভুল ধরতে পারবে। মানে রায় যদিও বা প্রাসঙ্গিক, কিন্তু এই প্রাসঙ্গিক রায়কে আইন জানলে আপনি আইনকে চ্যালেঞ্জ করতে পারবেন। তাহলে আদালতের রায়কে কি চ্যালেঞ্জ করা যায়? হ্যাঁ যায়। কত দ্বারাই যায়? সাক্ষ্য আইনের 44 দ্বারাই যায়। কিভাবে? কেন? রায় অযোগ্য আদালত থেকে দিছে, অযোগ্য বিচারিক থেকে দিছে, কোনো লেজু করে দিছে, ঘুষের মাধ্যমে দিছে, কোন ধরনের অসাধুভাবে রায় প্রদান করছে, হয় কিনা রায়? তার মানে বোঝা যায় রায়ের ভিতরে কি আছে। ধরেন আপনি পুলিশ রিপোর্ট দিলেন, তদন্ত প্রতিবেদন, আপনি সাব ইন্সপেক্টর শামীম তদন্ত প্রতিবেদন দিয়ে দিলেন কোন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট, ওই ব্যক্তি কি চ্যালেঞ্জ করবেন আপনাকে? তদন্তের রিপোর্টের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে কিনা?
বলবে শামীম একজন তদন্তকারী কর্মকর্তা, ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে অযোগ্য অফিসার হিসেবে সে তদন্ত রিপোর্ট দিছে, এটা আমরা মানি না। ঠিক একইভাবে আদালতের রায়গুলাও অযোগ্য অফিসার অযোগ্য আদালত থেকে দিছে, ঘুষ গ্রহণের মাধ্যমে দিছে, এটাও দেখানো যেতে পারে, এই কথাও বলা যেতে পারে সাক্ষ্য কত দ্বারা? 44 দ্বারা। তাহলে ছোট্ট 5টা কথা মনে রাখেন, 40 থেকে 44। পরবর্তী মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক 40। বিবাহ, অ্যাডমিরালটি, প্রবেট, দেউলিয়া সম্পর্কিত রায়গুলা প্রাসঙ্গিক 41। বর্তমান বিচার্য বিষয়ের সাথে পূর্ববর্তী মামলার রায়গুলা একই রকম, তাহলে সেই রায়গুলা প্রাসঙ্গিক 42। আজকের বিচার্য বিষয়ের সাথে এই ব্যক্তির বিরুদ্ধে পূর্বের রায়গুলা এক নয়, তাহলে অপ্রাসঙ্গিক 43। রায় অযোগ্য আদালত থেকে দেওয়া হয়েছে, রায়গুলা দুর্নীতির মাধ্যমে দেওয়া হয়েছে, এরকমটাও দেখানো যাইতে পারে সাক্ষ্য আইনের 44 দ্বারা। কত দ্বারা? 44 দ্বারা। সাক্ষ্য আইনের 45 থেকে 51 এই জায়গাগুলো হলো কি সম্পর্কিত? তৃতীয় পক্ষের অভিমত সম্পর্কিত। কি সম্পর্কে? তৃতীয় পক্ষের। তাহলে আমরা আজকে ধারা পড়লাম কি? সাক্ষ্য আইনের 74 পড়লাম, 35 পড়লাম, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 11টা ধারা কিন্তু আমরা পড়ে ফেলছি অলরেডি ইতিমধ্যে, অল্প সময়ের ভিতরে পড়ছি না? এই অল্প সময়ের ভিতরে কিন্তু 11টা ধারা পড়া শেষ। তার মানে বুঝতে হবে কি জায়গাগুলোর গুরুত্ব তুলনামূলক কম। তাহলে কালকে তো আমরা এতটুকু সময়ের ভিতরে একটা দ্বারা পড়ে শেষ করতে পারছি না, 32 দ্বারা। কথা কন ঠিক কিনা? গতকালকে কিন্তু আমরা এত সময়ের ভিতরে একটা দ্বারা আলোচনা করে শেষ করতে পারি নাই। আজকে কিন্তু আমাদের 11টা দ্বারা আলোচনা করা শেষ। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটু সামনের দিকে যাবো ইনশাল্লাহ, কি বলেন? আচ্ছা, ঈদের দিন বিকেল বেলা ফৌজদারি কার্যবিধি আইনের চূড়ান্ত পরীক্ষা এমসিকিউ আপনাদের। কথা বুঝাইতে পারছি? তার মানে আপনি মাথায় এটা রাখবেন যে ঈদের দিনও আপনার পড়াশোনা আছে। আধা ঘন্টা সময় আপনি পড়াশোনার ভিতরে খাটাবেন। কি আমাকে বদ্ধ দিবেন? যদি বলেন যে না এটা বেআইনসাফ হয়ে যায় তাহলে আমি দিব না। আর যদি বলেন না আমি ঈদের দিনও আধা ঘন্টা সময় পড়ার ভিতরে রাখতে চাই, এটা আল্লাহ সাক্ষী থাকবে যে না ছেলেটা ঈদের দিন আধা ঘন্টা সময় পরীক্ষা দিছে, তাহলে ঈদের দিন বিকেল বেলা ফৌজদারি কার্যবিধি আইনের চূড়ান্ত এমসিকিউ পরীক্ষা আপনার মনে থাকে যেন। যাই করেন না করেন পরীক্ষা দিবেন। আচ্ছা, আমি যেখানে ক্লাস করাচ্ছি এই আমার পাশেই আমার এখানে প্রায় 20-25 জন ফ্রেন্ড অপেক্ষা করতেছে। আমাদের এখানে একটা ক্লাব আছে, বন্ধু বান্ধব, ঠিক আছে? কেউ ক্যারাম খেলতেছে, কেউ আড্ডা দিচ্ছে, আমি কিন্তু এখানে ক্লাস স্টিল বসে আছি। বসে আছি না? আমি যাওয়ার পরেও কিন্তু তারা আমার জন্য থাকবে, অপেক্ষা করবে যে আমি এখানে আছি। তার মানে কি আমি ওইখানে আড্ডা দিতে পারতাম, আমার জন্য এটা ছিল, কিন্তু এতে করে আমার কেরিয়ার নষ্ট হইতো কিন্তু, তাই না? আমি ইচ্ছা করলে পারতাম এটা ক্লাস না করাইলে। তাহলে জীবনটা হচ্ছে এরকম, এইটা আপনি সময় কিন্তু চলেই যাবে, কিন্তু সব সময় আপনি একটা কাজের ভিতরে থাকার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য লোকজন অপেক্ষা করতে থাকবে। কি করতে থাকবে? আপনার জন্য লোকজন অপেক্ষা করতে থাকবে আপনার কাছে। ওই আপনি ঠিকই ওই জায়গাটা সময় দিবেন, কিন্তু আপনার সময়টা পরিকল্পিত সময় হবে, ঠিক আছে? তাহলে লাইফে কিন্তু সময় চলে যাবে। কখনোই অবহেলার মাধ্যমে কোনো সময় নষ্ট করবেন না, কাজে লাগাবেন, প্রতিটা মুহূর্তে কাজে লাগাবেন। আর অলসতা অবহেলা এগুলো হচ্ছে গা অলস অবহেলা বা অলস মস্তিষ্ক হলো শয়তানের আখড়া। প্রতিটা মুহূর্তে নিজেকে ভালো কাজের সাথে লাগাবেন, ভালো কাজ করবেন, সফলতা আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? জীবনটা অন্যরকম ভাবে উপভোগ্য হবে। সাক্ষ্য আইনের 45 থেকে 51 দ্বারা আলোচনার বিষয়বস্তু হলো মতামতের প্রাসঙ্গিকতা, অভিমতের প্রাসঙ্গিকতা বা তৃতীয় পক্ষের অভিমত। তৃতীয় পক্ষের কি অভিমত বা এক্সপার্ট অপিনিয়ন বা বিশেষজ্ঞের মতামত ইত্যাদি সম্পর্কে আলোচনা খুব সহজ। সাক্ষ্য আইনের 45 দ্বারা পূর্বে ছিল আদালতকে যখন কোনো বিদেশি আইন, বিজ্ঞান ও চারুকলা, হস্তাক্ষর ও টিপসইর বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয়, তখন এই বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তাক্ষর এবং টিপসইর বিষয়ে যারা বিশেষভাবে অভিজ্ঞ তাদেরকে বলা হয় বিশেষজ্ঞ ব্যক্তি, এবং তাদের এই অভিমতটা সাক্ষ্য আইনের 45 ধারাতেই প্রাসঙ্গিক। তাহলে এমসিকিউ প্রশ্ন, সাক্ষ্য আইনের 45 ধারা কোনটা সঠিক? বিশেষজ্ঞ কাকে বলে এটার সংজ্ঞা, বিশেষজ্ঞের অভিমতের প্রাসঙ্গিকতা। সঠিক উত্তর কি হবে? উত্তর হলো দুইটাই সঠিক। কাকে বিশেষজ্ঞ বলে এটার সংজ্ঞাও 45 ধারা,
এবং এই বিশেষজ্ঞদের অভিমত প্রাসঙ্গিক, এটাও ৪৫ ধারা। তাহলে বিশেষজ্ঞ কাকে বলে? কোনো বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তাক্ষর ও টিপসই সম্পর্কে বিশেষজ্ঞ। কিন্তু ২০২২ সালের ২০ নম্বর আইন দ্বারা সংশোধিতভাবে এখানে আরো কয়েকজন ব্যক্তি বিশেষজ্ঞ হয়ে গেল। কারা কারা? যারা আপনার ফিজিক্যাল বা ফরেন্সিক বস্তুগত সাক্ষ্য সম্পর্কে যারা বিশেষজ্ঞ, কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড সম্পর্কে যারা বিশেষজ্ঞ, যারা হাতের ছাপ সম্পর্কে বিশেষজ্ঞ, যারা পায়ের ছাপ সম্পর্কে বিশেষজ্ঞ, যারা চোখের আইরিশ ইত্যাদি সম্পর্কে বিশেষজ্ঞ, যারা ব্যক্তি শনাক্তে বিশেষজ্ঞ, যারা প্রাণী শনাক্তে বিশেষজ্ঞ, যারা ভাষা শনাক্তকরণে বিশেষজ্ঞ। তাহলে এই কথাগুলো কোথায় গিয়ে যুক্ত হয়েছে? পরে গিয়ে যুক্ত হয়েছে। তাহলে এখন আপনি বলবেন বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তাক্ষর, টিপসই, ওই যে ৩ ধারায় বস্তুগত সাক্ষ্য, ৩ ধারায় ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড, বস্তুগত সাক্ষ্যের ক্ষেত্রে হাতের ছাপ, পায়ের ছাপ, চোখের আইরিশ, তারপরে কি ব্যক্তি শনাক্ত, প্রাণী শনাক্ত, তারপরে ভাষা শনাক্ত ইত্যাদির ক্ষেত্রে যারা বিশেষভাবে জ্ঞান লাভ করার সুযোগ আছে তাদেরকে বলা হয় বিশেষজ্ঞ ব্যক্তি, এবং তাদের অভিমতগুলো প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের কয়টা দ্বারা? ৪৫ দ্বারা। বুঝাইতে পারছি বিষয়টা? বুঝছেন? তাহলে ৪৫ দ্বারা কারা কারা বিশেষজ্ঞ এটাকেও বলা হয়েছে, এবং তাদের অভিমত বা মতামত গুলো প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত দ্বারাই বলা হয়েছে? সাক্ষ্য আইনের ৪৫ দ্বারাই বলা হয়েছে। সাক্ষ্য আইনের ৪৫-এর কত একটা সংশোধনী আছে, এটা নিয়ে খুব টেনশনের কোনো কারণ নাই। ৪৫ দ্বারা অনেকগুলা বিশেষজ্ঞর কথা বলা হয়েছে কিনা? অনেকগুলা। এর ভিতর একজন আছে ফিজিক্যাল ফরেন্সিক বা বস্তুগত সাক্ষী বিষয় বিশেষজ্ঞ। তাহলে কোনো বস্তুগত বিশেষজ্ঞ বস্তুগত সাক্ষীর বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিকে যদি আদালত পরীক্ষা করতে চায়, তাহলে কার প্রয়োজনে করবে? আদালতের প্রয়োজনে করবে। আদালতকে সম্বোধন পূর্বক তাকে পরীক্ষা করতে হবে। অর্থাৎ ৪৫-এর কোনো অভিমতের প্রাসঙ্গিকতার দ্বারা না, একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে পরীক্ষা করতে গেলে কি করতে হবে? এটা কোন বিশেষজ্ঞ? হাতের লেখা, পায়ের, হাতের লেখা বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, কি ফিজিক্যাল ফরেন্সিক বা বস্তুগত সাক্ষ্যের বিষয়ে যে বিশেষজ্ঞ, তাকে পরীক্ষা করার জন্য কি করতে হবে? আদালতের প্রয়োজনে করতে হবে। আদালতকে সম্বোধন পূর্বক পরীক্ষা করা যেতে পারে সাক্ষ্য আইনের ৪৫-এর ক দ্বারা। এরকম প্রশ্নমুখী জায়গা না, টেনশনের কোনো কারণ নাই। সাক্ষ্য আইনের ৪৫ দ্বারা যদি বিশেষজ্ঞের অভিমত গুলা প্রাসঙ্গিক হয়, তাহলে বিশেষজ্ঞের মতামতের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো অপ্রাসঙ্গিক সাক্ষ্য আইনের ৪৬ দ্বারা। সংশ্লিষ্ট মানে কি? যেমন আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দিই। ধরেন আপনারা কেউ মনে করতেছেন যে আমি আইন সম্পর্কে জানি, এরকম ধরেন আপনি মনে করতেছেন আমি একজন বিশেষজ্ঞ ব্যক্তি কি বিষয়ে? আইন বিষয়ে। তাহলে আমি বললাম সাক্ষ্যের ৩২-এর ১ দ্বারাই মৃত্যুকালীন জবানবন্দি। কি বললাম? সাক্ষ্যের ৩২-এর ১ দ্বারাই মৃত্যুকালীন জবানবন্দি। তাহলে আমার মতামতের সাথে এই জায়গাটা সংশ্লিষ্ট, এটাও কি প্রাসঙ্গিক? আমি বললাম ৩২-এর ১ দ্বারাই মৃত্যুকালীন জবানবন্দি নাও হতে পারে, প্রাসঙ্গিক নাও হতে পারে। তাহলে এটা কি আমার মতামত সংশ্লিষ্ট না? তাহলে কোনটা প্রাসঙ্গিক? তাহলে বিশেষজ্ঞের মতামতের সাথে যদি এটা সমর্থনযোগ্য হয় তবু প্রাসঙ্গিক, যদি অসামঞ্জস্য হয় তবুও প্রাসঙ্গিক। যেমন আপনি ইকবাল হোসেন দাবি করতেছেন রিপন আহমেদ নামক ব্যক্তির যে মৃত্যু হলো, বা কোয়া নামক ব্যক্তির যে মৃত্যু হলো সেটা সাপের কামড়ে। এটা আপনাদের বিচার্য প্রশ্ন, দাবি হলো এটা। এখন বিশেষজ্ঞ ব্যক্তি পরীক্ষা নিরীক্ষা বলছে যে আসলে তার মৃত্যু হয়েছে কিসের কামড়ে? সাপের কামড়ে। তাহলে এটা বিচার্য প্রশ্নের সাথে চাওয়া বিষয়ের সাথে কি মিল না গরমিল? মিল। তাহলে বিশেষজ্ঞ ব্যক্তিতে পরীক্ষা করে বলছে সাপের কামড়ে মৃত্যু হয়েছে, প্রাসঙ্গিক এটা। এখন বিশেষজ্ঞ ব্যক্তি পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে না, সাপের কামড়ে তার মৃত্যু হয় নাই, তাকে বিষ প্রয়োগের মাধ্যমে, অন্য বিষ প্রয়োগের মাধ্যমে তার মৃত্যু হয়েছে। এখন এটা কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? এটাও প্রাসঙ্গিক। অর্থাৎ বুঝাইতেছে বিশেষজ্ঞ একজন ব্যক্তি যে মতামতটা দিবে এটা মূল ঘটনার সাথে মিল থাকলেও প্রাসঙ্গিক, গড় মিল থাকলেও প্রাসঙ্গিক। তাহলে কি বিশেষজ্ঞ ব্যক্তিকে, বিশেষজ্ঞের প্রাসঙ্গিকতাকে এই ধারাটাকে দুর্বল করে না শক্তিশালী করে করে তুলছে? বলেন, ৪৬ ধারাটা কি বিশেষজ্ঞের অভিমতের পক্ষের দ্বারা না বিপক্ষের দ্বারা? অর্থাৎ উনি যদি এই ঘটনার সাথে
হুবহু বলেন যে হ্যাঁ এটাই সঠিক, তবুও প্রাসঙ্গিক। উনি যদি বলেন না এটা সঠিক নয়, এটাও প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের কত দ্বারা? 46 দ্বারা। এখন আপনি বলবেন তাহলে বিশেষজ্ঞ ব্যক্তির কথাই কি সৎ কিনা? এর পূর্ব শর্ত হলো কি, এর ব্যতিক্রম হলো কি, যে আপনি যে বলতেছেন এটা মিল অথবা গরমিল, আপনি এটা প্রমাণ করে দেখান সাক্ষ্য আইনের 51 দ্বারা। কত দ্বারা? সাক্ষ্য আইনের 51 দ্বারা। বুঝাইতে পারছি যে মতামতের হেতু প্রাসঙ্গিক। যে মেয়ে আপনি বলতেছেন সাপের কামড়ে, ওরা বলতেছে সাপের কামড়ে না, ওরা বলতেছে সাপের কামড়ে, আপনি বলতেছেন সাপের কামড়ে না, তাহলে আপনি কিভাবে মতামত দিলেন? আপনার এই মতামতটা আমাদেরকে পরীক্ষা করে দেখান সাক্ষ্য আইনের কত দ্বারা? 51 দ্বারা। ফৌজদারি কার্যবিধির 510-এর শ টাইপেন ক দ্বারা। কোন আনুষ্ঠানিক চরিত্রের সাক্ষ্য। এখন বিশেষজ্ঞ তো মতামত দিয়ে দিছে যে সাপের কামড়ে মৃত্যু হয়েছে, এখন বাদী বিবাদী পক্ষ মানতেছে না, তখন বিশেষজ্ঞকে হাজির করবে, বলবে এটা আপনি প্রমাণ করে দেখান। ফৌজদারি 510-এর ক, সাক্ষ্য আইনের 51 দ্বারা। সাক্ষ্য আইনের কত দ্বারা? 51 দ্বারা। এই বুঝছেন বিষয়টা? তাহলে বিশেষজ্ঞের মতামতের অবাধ স্বাধীনতা আছে নাকি তারও প্রতিবন্ধকতা আছে? তাকেও চ্যালেঞ্জ করা যায় সাক্ষ্য আইনের কত দ্বারাই? 51 দ্বারাই। সাক্ষ্য আইনের 51 বলতেছে মতামতের হেতু প্রাসঙ্গিক, অর্থাৎ যখন কোনো জীবিত ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক, যে সকল বিষয়ের উপর ভিত্তি করে তিনি মতামত দিবেন সেই বিষয়গুলো আদালতে পরীক্ষা করে দেখানো যেতে পারে বা দেখাতে হবে সাক্ষ্য আইনের 51 দ্বারা। সাক্ষ্য আইনের 47 দ্বারা। এমসিকিউ প্রশ্ন, হস্তাক্ষর বা হাতের লেখা সম্পর্কে বিশেষজ্ঞ ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক নাকি হস্তাক্ষর সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক, নাকি দুইটাই সঠিক? সবাই আঙ্গুলগুলো উঠান প্লিজ, কষ্ট করে একটু। সাক্ষ্য আইনের 47 দ্বারা কোনটা সঠিক? হস্তাক্ষর সম্পর্কে বিশেষজ্ঞ ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক, এটা হলো এক। হস্তাক্ষর সম্পর্কে কোনো ব্যক্তি বিশেষজ্ঞ না, শুধু চিনে জানে পরিচিত, তার অভিমত প্রাসঙ্গিক, দুই। নাকি দুইটাই সঠিক, তিন। এখন আঙ্গুলগুলো উঠান একটু, আমি দেখি সবাইকে। আচ্ছা, তাহলে সাক্ষ্য আইনের 47 দ্বারাই হলো উত্তর, 2 নম্বর যারা দিচ্ছেন তারা সঠিক। হস্তাক্ষর সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক। আমি নাসির উদ্দিন, নোয়াখালী জেলা, তার হাতের লেখা সম্পর্কে জানি, সে আমার ক্লাসের স্টুডেন্ট। আমি বলি সে আমার কাছে 45টা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছে, আমার ক্লাসে ফার্স্ট হয়, আমি তার লেখা চিনি। আমি যে আদালতে অভিমত দিলাম, যদি প্রশ্ন উঠে এটা কি আসলে নাসিরের হাতের লেখা কিনা, তাহলে তার হাতের লেখা প্রাসঙ্গিক, আমার কথা 47 দ্বারাই অভিমত হিসেবে কি প্রাসঙ্গিক। এখন প্রশ্ন হলো, তাহলে নাসির উদ্দিনের হাতের লেখা সম্পর্কে বিশেষজ্ঞর অভিমত প্রাসঙ্গিক কত দ্বারা? উত্তর হলো একটু আগে পড়ে আসছি, সাক্ষ্য আইনের 45 দ্বারা। বলেন পড়ছি কিনা? 45 দ্বারা কার অভিমত? কোন বিদেশি আইন, বিজ্ঞান ও চারুকলা, হস্তাক্ষর, হস্তাক্ষর। তাহলে হাতের লেখা সম্পর্কে যদি সিআইডির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে মতামত দেয়, তাহলে তার অভিমতটা প্রাসঙ্গিক 45 দ্বারা। আর হাতের লেখা সম্পর্কে কোনো পরীক্ষা নিরীক্ষা করার দরকার নাই, ভাই বলছে ভাইয়ের লেখা, স্ত্রী বলছে স্বামীর লেখা, শিক্ষক বলছে ছাত্রের লেখা, তার অভিমত প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 47 দ্বারা। ঠিক এই ধারাটা সাক্ষ্য আইনের 67 ধারার ভাষ্যতে গিয়া পাবেন। হাতের লেখা প্রমাণ করার 6টা পদ্ধতি, যে লেখছে তার সাক্ষ্য দ্বারা, যারা দেখছে প্রত্যয়নকারী তাদের সাক্ষ্য দ্বারা। 45 দ্বারা হাতের লেখা সম্পর্কে বিশেষজ্ঞের অভিমত দ্বারা। 47 দ্বারাই হাতের লেখা সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত দ্বারা। সাক্ষ্য আইনের 73 হাতের লেখা তুলনার দ্বারা। আর একটা হলো যে দেখছে, যে ব্যক্তি লিখছে তার স্বীকৃতি দ্বারা। তাহলে হাতের লেখা প্রমাণ সম্পর্কে প্রাসঙ্গিক বিশেষজ্ঞ ব্যক্তির অভিমত কত দাঁড়ায়? হাতের লেখা সম্পর্কে বিশেষজ্ঞ ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 45 দাঁড়ায়। আর হাতের লেখা সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 47 দাঁড়ায়। তাহলে 47 দাঁড়ায় কি আপনাকে বিশেষজ্ঞ হইতে হবে? না, এবার আপনাকে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই, হাতের লেখা সম্পর্কে পরিচিত হলেই হয়ে যাবে। তাহলে সাক্ষ্য আইনের 45 থেকে 51 দ্বারা সব কয়টা কি নয়? সব কয়টা জায়গা কিন্তু বিশেষজ্ঞ নয়, এটা মাথায় রাখতে হবে আপনাকে। অধিকার ও প্রথার অস্তিত্ব প্রাসঙ্গিক 13 দ্বারা। মৃত ব্যক্তিদের বিবৃতি প্রাসঙ্গিক 32-এর 7 দ্বারা। কিন্তু নিজে কোনো ব্যক্তির কথা অধিকার প্রথা নিয়ে লাভ হয় নাই, মৃত ব্যক্তির কথা মূল্য নাই, এই সম্পর্কে যাদের জ্ঞান বা অধিকার বা ধারণা লাভের সুযোগ আছে, সেই সেই অধিকার ও প্রথার অস্তিত্ব সম্পর্কে সেই পরিচিত বা ধারণা লাভের সুযোগ আছে, সেই ব্যক্তিদের অভিমত কি প্রাসঙ্গিক। ধরেন আপনার দলিল, এই সম্পত্তি কিভাবে পাইলেন? আপনি বলছেন আমার বাবা দিয়ে গেছে, 13 দ্বারাই প্রাসঙ্গিক। আমার বাবা মৃত্যুর সময় আমাকে লিখে দিয়ে গেছে, 32-এর 7 প্রাসঙ্গিক। কিন্তু এই কথাগুলো প্রমাণ হয় নাই, তখন এই সম্পর্কে কোনো সাব রেজিস্ট্রার অথবা কোনো দলিল লেখক
তারা এসে যদি অভিমত দেয় যে হ্যাঁ আসলে সুহানের বাবা সুহানকে সম্পত্তি লেগে দিয়ে গেছে, আমি জানি এত নম্বর দা খতিয়ান বিআরএস সব বলতেছে, তখন এই বিশেষজ্ঞের অভিমতটা বা এই দলিল সম্পর্কে যে ভালো জানে তার অভিমতটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? অধিকার সম্পর্কে 48 দাঁড়ায়। খুব সহজ না কথাগুলো? একেবারেই সহজ কথা। সাক্ষ্য আইনের কোনো কঠিন জায়গা নাই, কঠিন জায়গা পড়ে চলে আসছেন, এখন সাক্ষ্য আইনের সব সহজ জায়গা। সাক্ষ্য আইনের 49 প্রচলিত রীতিনীতি, ভাষা, সংস্কৃতি, মতবাদ, ফতুয়া ইত্যাদি সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের কত দ্বারা? 49 দ্বারা। বলতে চিংড়ি মাছ খাওয়া জায়েজ নাই বলতেছেন আপনি, এখন এক মুফতি সাহেব আইসা বলতেছে চিংড়ি মাছ খাওয়া মাকরু, মানে গুনাও না সওয়াবও না। মুফতি সাহেব কে বলছে? উনি প্রচলিত রীতিনীতি ধর্ম সম্পর্কে তার ভালো কি আছে? ধারণা আছে। ধরেন হিন্দু ধর্মের প্রশ্ন আসছে সাপোজ, যে মুরগির মাংস খাওয়া যাবে না, গুনাহ হবে। এখন ধরেন হিন্দুদের ভিতরে ধর্মের ভিতরে ভালো জ্ঞান লাভের ধারণা আছে একজন পণ্ডিত বা একজন ঠাকুর, তিনি বলতেছেন না যে মুরগির মাংস খাওয়া যাবে। তাহলে এই যে তিনি অভিমতটা দিল, এই যে মুসলিম ধর্মের এক লোক বকলো চিংড়ি মাছ খাওয়া যাবে, ধর্ম সম্পর্কে তার ধারণা আছে না? ফতোয়া দিতে পারবে কিনা? পারবে। কোনো ভাষা সংস্কৃতি সম্পর্কে কি যে জানে, তাহলে প্রচলিত নিয়ম নীতি কানুন আচার আচরণ ভাষা সভ্যতা সংস্কৃতি সম্পর্কে যারা ভালো ধারণা রাখে, যারা জানে, তাদের মতামত তাদের কথাগুলো প্রাসঙ্গিক হবে। সাক্ষ্যের কত দ্বারা? 49 দ্বারা। তাহলে 45 থেকে 51 যারা সাক্ষ্য দেয়, এরা কি বাদী পক্ষের, বিবাদী পক্ষের, না তৃতীয় পক্ষ? এরা তৃতীয় পক্ষ। কখনো কখনো বিশেষজ্ঞ হইতে পারে, কখনো কখনো বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকে না। আত্মীয়তার সম্পর্ক, আমি জানি এইখানে রায়হান এবং এইখানে সেলিম, তারা দুজন সহোদর ভাই, আমি জানি এরকম একটা প্রশ্ন আছে, এই দুজন কি ভাই? আমি আদালতে সাক্ষ্য দিচ্ছি, আমি তো জানি তারা দুই মায়ের একই মায়ের গর্ভের সন্তান। প্রশ্ন আসছে রহিম রহিমা তারা কি স্বামী স্ত্রী কিনা, আমি আদালতে সাক্ষ্য দিচ্ছি, আমি তো জানি আমার বাসায় ভাড়া থাকে, স্বামী স্ত্রী হিসেবেই তারা ভাড়া থাকে দীর্ঘদিন যাবত। তাহলে এই যে তারা জানে স্বামী স্ত্রী সম্পর্ক, এই যে তারা বাবা পিতা পুত্রের সম্পর্ক, তারা ভাই ভাই সম্পর্ক, আমার কি এখানে পরীক্ষা নিরীক্ষা করে বলা লাগছে? নাকি আমি জানি, আমি ধারণা আছে? তাহলে আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে যদি আমি কোনো মতামত দেই, প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক মানে কি চূড়ান্ত প্রমাণ? না, মানে আমার এই কথাটার আদালতে কি আছে? মূল্য আছে। বিশেষজ্ঞের অভিমত মানে কি চূড়ান্ত প্রমাণ? আদালতে কি আছে? গ্রহণযোগ্যতা আছে, চূড়ান্ত প্রমাণ নয়। এইরকম বিষয় আর কি। আর মতামতের হেতু প্রাসঙ্গিক আগেই বললাম, সাক্ষ্য আইনের কত দ্বারা? 51 দ্বারা। তাহলে পড়লাম কত? ওইদিকে 11, 45, 45-এর 46, 47, 48, 49, 50, 51, তাহলে 8 আর হচ্ছে 11, 19টা দ্বারা পড়ে ফেলছি কিন্তু সাক্ষ্য আইনের। কয়টা দ্বারা পড়ছি? 19টা। আমি জানি একটু কষ্ট হচ্ছে, কিন্তু মাঝখানে ঈদ আছে, ক্লাস একটা মিসও হবে আবার, তাই না? আপনাদের পরবর্তী ক্লাস শনিবারে ঈদ, রবিবারে তো হবে না, মঙ্গলবারে হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। তার মানে এই জায়গাগুলো আপনাকে কভার করে নিতে হবে। ঠিক আছে, করে নিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? পারবেন তো? পারবেন। নেন সাক্ষ্য আইনের 74 দ্বারা সরকারি দলিলের সংজ্ঞা। সরকারিভাবে লিপিবদ্ধ বা সরকারিভাবে সংরক্ষিত কোনো দলিল সরকারি দলিল। পরে নিভাবে সরকারি দলিল প্রাসঙ্গিক 35 দ্বারা সরকারি কর্তব্য সম্পাদনকালে হলে, বিচার্য বিষয় সম্পর্কে হলে, সরকারি নথিতে রেজিস্টারে লিপিবদ্ধ হলে বা ডিজিটাল রেকর্ডে হলে, কোনো মানচিত্র পরিকল্পনায় প্রকাশিত নকশা প্রাসঙ্গিক দুইটা ক্ষেত্রে, সরকার কর্তৃক প্রণীত হইলে, জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য হলে। ছাত্রী যদি নিতে না চান, আইন ও বিজ্ঞপ্তিতে সর্বসাধারণের জ্ঞাতব্য বিষয়ের প্রাসঙ্গিকতা বাংলাদেশে অথবা ব্রিটিশ পার্লামেন্টে ফাঁস হইলে। সাক্ষ্য আইনে 38 দ্বারা আইন গ্রন্থের অন্তর্ভুক্ত আইন বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত হইলে অথবা আদালতের বিচারের কার্যক্রমে কোনো গেজেট বা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হইলে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 39 দ্বারা মূল অংশ সম্পর্কে আদালতে কি করতে হবে? সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্য আইনের 40 পরবর্তী মামলার বিচার বন্ধ করে দেওয়ার জন্য, নিষিদ্ধ করে দেওয়ার জন্য পূর্বের মামলার রায়গুলো প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 41 প্রবেট এখতিয়ার এডমিরালটি বিবাহ দেউলিয়া সম্পর্কিত রায়ের প্রাসঙ্গিকতা এবং পরিমাণ। 42 আজকের বিচার্য বিষয়ের সাথে পূর্বের রায়গুলা যদি একই রকম থাকে তাহলে প্রাসঙ্গিক, না থাকলে অপ্রাসঙ্গিক। 43 রায় আদালত অযোগ্য আদালত থেকে দেওয়া হয়েছে, এটা দেখানো যাইতে পারে। 44 বিদেশি আইন বিজ্ঞান চারুকলা হস্তাক্ষর টিপ সহি বস্তুগত সাক্ষ্য ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড, হাতের চাপ পায়ের চাপ চোখের আইরিশ, ভাষা শনাক্ত ব্যক্তি প্রাণী শনাক্তের প্রশ্নে যারা বিশেষভাবে অজ্ঞ
তাদেরকে বিশেষজ্ঞ বলা হয়। তাদের অভিমত প্রাসঙ্গিক 45 দ্বারা। বস্তুগত সাক্ষ্যকে বিশেষজ্ঞকে পরীক্ষা করার বিধান 45-এর ক দ্বারা। বিশেষজ্ঞের মতামতের সাথে সংশ্লিষ্ট, এটা গরমিল হোক, অসঙ্গতিপূর্ণ হোক বা সামঞ্জস্যপূর্ণ হোক, সেগুলো প্রাসঙ্গিক 46 দ্বারা। হাতের লেখা সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 47 দ্বারা। হাতের লেখা সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 47 দ্বারা। অধিকার ও প্রথার অস্তিত্ব সম্পর্কে যাদের বিশেষভাবে জ্ঞান লাভের সুযোগ আছে বা অভিমত প্রাসঙ্গিক 48। প্রচলিত রীতিনীতি সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক 49। আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক 50। মতামতের হেতু মানে কি, এর কারণটা কি, কিভাবে হয়েছে মতামত, কিভাবে কি করলেন, এই বিষয়গুলো প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 51 দ্বারা। আগামী ক্লাসে কিন্তু সাক্ষ্য আইনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা আলোচনা হবে, সাক্ষ্য আইনের 52 থেকে 55, মোস্ট ইম্পর্টেন্ট, সর্বোচ্চ প্রশ্নমুখী জায়গা সাম্প্রতিককালে। সাক্ষ্য আইনের 52 থেকে 55 পর্ব। পরবর্তী অধ্যায় পড়বো আমরা সাক্ষ্য আইনের আপনার তৃতীয় অধ্যায়, এটা হলো কোন কোন বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই। সাক্ষ্য আইনের 56, 57, 58। এরপরে পড়বো সাক্ষ্য আইনের চতুর্থ অধ্যায় 59, 60, যারা আগে আলোচনা করছি মৌখিক সাক্ষ্য সম্পর্কে। এরপরে চেষ্টা করবো দালিলিক সাক্ষ্যের বিষয় 61 থেকে শুরু করার জন্য ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।